প্রবলেম ফাইন্ড আউট, তারপরে অ্যালগরিদম এই সমস্যাটা কেবিতে না হলে আমরা সব রকম সমস্যা হবে। ফান্ডামেন্টাল আসলে অন্যভাবে কথা না করো আর এই দিন ধরো প্রোগ্রামিং এর ধাপসমূহ আমরা একটু আলোচনা করছিলাম, কি কি ধাপ হয় আর প্রোগ্রামিং জিনিসটা কি, কম্পিউটার প্রোগ্রামিং জিনিসটা কি, এই জিনিসটা আমরা একটা ধারণা দিয়েছিলাম। কনসেপ্ট প্রোগ্রামের বা প্রোগ্রাম তৈরি করার জন্য যে বিশ্লেষণ করতে হবে সমস্যাটাকে, ওই সমস্যাটা বিশ্লেষণ করা, অ্যালগরিদম করা, ফ্লোচার্ট, এগুলি নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, ক্লাস কিন্তু শুরু হয় না, ইংলিশের প্রাথমিক ভিডিও দেখতেছি আর কি, ভিডিওটা গতিটা, তার নির্ভুলতা, তার যে একটা এনার্জি আছে, তার যে একটা ক্ষমতা আছে, দক্ষতা আছে, তার জ্ঞান কিন্তু নাই, আমি জ্ঞানের কথা কিন্তু বলতেছি না, তার তার ক্ষিপ্রতা, দ্রুত গতিটা, তার নির্ভুলতা, তার কাজ করার স্পৃহা, তার অনবরত কাজ করার এবিলিটি, এগুলিকে আমরা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য, মানুষের কাজগুলোকে সহজ করার জন্য আমরা কম্পিউটার ব্যবহার করি। আর কম্পিউটার নিজে থেকে যেহেতু কোনো কাজ করে না, সেহেতু তাকে দিয়ে কোনো কাজ করাইতে হলে তাকে নির্দেশ দিতে হয়। আর এই নির্দেশ দেওয়ার জন্যই নির্দেশাবলী বা নির্দেশের সমষ্টিই এক একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রামগুলি বা এই নির্দেশগুলি কম্পিউটারকে তার নিজস্ব ভাষায় দিতে হয় বা নিজস্ব একটা সিস্টেমে, নির্দিষ্ট একটা সিস্টেমে দিতে হয়। আমি এখানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলি নিয়ে আলোচনা করতেছি না। এগুলি আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস না, যে আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, তবে আমরা শুধু এটুকু বুঝবো যে কম্পিউটারকে কোনো নির্দেশ দিতে গেলে একটা নির্দিষ্ট একটা নিয়মের ভিতরে একটা নির্দেশটা দিতে হয়, ওই নির্দিষ্ট নিয়মটা আমরা শিখব। তাইলে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাইতে গেলে তাকে নির্দেশ দিতে হবে, আর নির্দেশটা দেওয়াটা হচ্ছে নির্দেশ বা নির্দেশের সমষ্টিগুলোকে একসাথে বলা যায় প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটাকে আমরা কম্পিউটারকে প্রোগ্রামটা বুঝাই দেওয়ার জন্য আমাদের কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হবে। আর প্রোগ্রামিংটা তাকে বুঝাই দেওয়ার জন্য আমাকে একটা কি মেথড বা একটা সিস্টেম ব্যবহার করতে হবে, একটা পদ্ধতি ব্যবহার করতে হবে, যে পদ্ধতিতে সে আমার নির্দেশটা নিতে পারবে, বুঝতে পারবে। এটাকে বলা হয় ভাষা। আমার সাথে কম্পিউটারের মনের ভাব বা তার অনুভূতি, লেনদেন বা তার বক্তব্যটা তাকে বোঝানোর জন্য যে পদ্ধতি, এটা হচ্ছে ভাষা। একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করার পদ্ধতিটা হচ্ছে ভাষা। ইঙ্গিত হইতে পারে, হ্যাঁ, আকার ইঙ্গিত হইতে পারে, ভোকাল হইতে পারে, বা দৈহিক বিভিন্ন ধরনের হইতে পারে। এই যে ভাষাটা, কম্পিউটারেরও এরকম হাজার হাজার যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলোও আমরা ব্যবহার করতে পারি। এক এক ভাষায় এক এক রকমের। হ্যাঁ, যেমন আমরা আমাদের বাস্তব জীবনে দেখি যে বিভিন্ন ভাষা আছে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা। হ্যাঁ, এখন মনে করেন আপনাকে যদি বলা হয় যেমন বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, আমরা যদি বলা হয় যে বাসটার মধ্যে আইক্যা আছে, আমরা সাধারণ প্রচলিত ভাষায় একটা বাসের মধ্যে আইক্যা থাকে, হ্যাঁ, বা বাসটারে আমরা বলি বাসটা আসাসা। এটা আপনি ইংরেজিতে কি বলবেন? বাসটি আসাসা। দি ব্যাম্বু ইজ আনক্লিন। বাসটা অপরিষ্কার, চাষা না, পরিষ্কার না। এটা কিন্তু অ্যাকচুয়ালি আবিধানিক ভাবে কিন্তু আমি তাকে বুঝাইতে পারি নাই, আক্ষরিক ট্রান্সলেট হয় নাই। তাকে আমি শুধু আমার মনের ভাবটা প্রকাশ করছি। বিষয়টি এরকম যে টোটালি বুঝাইতে হবে এরকম না, মনের ভাবটা প্রকাশ করা। হ্যাঁ, আমরা যখন কোনো বিদেশিদের সাথে কথা বলি, ইংরেজি ভাষায় যে শব্দগুলো আছে, বাংলা ভাষায় শব্দ ভান্ডার আর ইংরেজি ভাষার শব্দের ভান্ডার তো সমান সমান।
তাই না? যেমন ধরেন ডেট, ইংরেজরা ডেট শব্দটা দিয়া বাংলা ভাষায় তারিখও বোঝায়, খেজুরও বোঝায়। ডেট অর্থ খেজুর, আবার ডেট অর্থ তারিখ। তাইলে এদিক দিয়া বাংলা ভাষার শব্দ বেশি, ইংরেজি ভাষার শব্দ এখানে কম ধরা যেতে পারে। আবার মনে করেন এইটা হলো ঘুরতেও বোঝায়, ডেটিং। মানে কাপড়ের জন্য। আচ্ছা, আবার দেখেন যেমন বাংলা ভাষায় সুন্দর একটা শব্দ দিয়ে ইংরেজিতে নাইস, বিউটিফুল, এখানেও কিন্তু আরো দুইটা শব্দ আছে, আরো কিন্তু আছে, অনেক আছে। আরো অনেকগুলো আছে, এন্টিনিমস, সিনোনিমস, যেগুলো এন্টিনিমস। এখন কথা হচ্ছে একটা ভাষার সাথে আরেকটা ভাষার পার্থক্য আছে। এই পুরের যে হুবহু, যে বাংলা ভাষায় যতটা শব্দ আছে ইংরেজি ভাষায় হুবহু ততটাই শব্দ আছে, একটা অল্টারনেট আরেকটা, এরকম কিন্তু না। একটা শব্দ দিয়ে অনেকগুলো বোঝায়, বাংলা একটা শব্দ দিয়ে ইংরেজি অনেকগুলো বোঝায়, আবার ইংরেজি একটা শব্দ দিয়ে বাংলা অনেকগুলো বোঝায়, এরকমও আছে। ঠিক তদ্রুপ ওই কম্পিউটারের অনেকগুলো ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় কোনো না কোনো কাজে লাগে, কোনো না কোনো ভাবে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় কম্পিউটারে সবগুলো ভাষাই বুঝতে পারে। এখন সবগুলা ভাষা বোঝার জন্য একটা কম্পাইলার লাগে বা একটা ট্রান্সলেটর লাগে। এখন ট্রান্সলেটরটা দিয়ে দিলে সে সব ভাষাই বুঝতে পারে। এখন আপনি ইচ্ছা করলে আপনি যদি কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাইতে চান, তাহলে কম্পিউটারের জন্য প্রচলিত যতগুলি ভাষা আছে কম্পিউটারের জগতে, মানে কম্পিউটারের পৃথিবীতে, কম্পিউটার রাজ্যে তাদের জন্য যতগুলি ভাষা আছে এই ভাষায় যে কোনো একটা ভাষা আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার জন্য আপনাকে কি করতে হবে? একটা মাধ্যম বলতে একটা ট্রান্সলেটর ব্যবহার করতে হবে, একটা কম্পাইলার ব্যবহার করতে হবে। কম্পাইলারটা ব্যবহার করে আপনি কম্পিউটারকে দিয়ে যে কোনো ভাষা দিয়ে তাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন, কিন্তু সঠিকভাবে আপনি গ্রামারটা ইউজ করতে পারবেন। যেহেতু প্রত্যেকটা ভাষা একটা নির্দিষ্ট সিস্টেম আছে। যেমন মনে করেন বাংলাতে আমরা বলি আমি ভাত খাই, ইংরেজিতে আই রাইস ইট, না আমি ভাত খাই আই রাইস ইট, কিন্তু এটা না বলে আমরা বলি আই ইট রাইস, সাবজেক্টের পরে ভার্ব আসে, তারপরে অবজেক্ট আসে। এরকম যে ইংরেজি এটা যে আমরা বললাম আই ইট রাইস, এটা কিন্তু একটা গ্রামারের নিয়মের কারণে করছে। আবার আমি ভাত খাই, আমরা জন্মের পরের থেকে হয়তো বাংলা ভাষা শেখার কারণে আমরা এইভাবে শুনেছি, আমরা এইভাবে বলতেছি, কিন্তু আমি ভাত খাই এটা কিন্তু বাংলা ভাষার গ্রামার এরকম। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাইতেছি, তেসি তেসো তেসো, এগুলি ভাতটা পড়ে আসবে, এটা বাংলা ভাষার রুলসের ভিতরে পড়ে, নিয়মটা এইরকম, গ্রামারটা এইরকম। হ্যাঁ, আমরা হয়তো জন্মের পরের থেকে এইভাবে বলে আসতেছি, বিধায় আমরা এত গুরুত্ব দিই না। ঠিক তদ্রুপ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যেমন একটা গ্রামার আছে, কম্পিউটারের ভাষারও একটা গ্রামার আছে। ভাষা মানেই গ্রামার থাকবে। তো আমরা কম্পিউটার ভাষা শেখার জন্য আমরা কম্পিউটারের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিয়েছি, একটা সমস্যা কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা দেখছি, অ্যালগরিদম তৈরি করার একটা ধারণা নিয়েছি, ফ্লোচার্ট তৈরি করার ধারণা নিয়েছি। আমরা ভবিষ্যতে আরো অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করবো এবং ওইগুলি আরো আমরা অভিজ্ঞতা লাভ করব। এগুলি থিওরিটিক্যাল না করে আমরা প্র্যাকটিক্যালি আস্তে আস্তে করতে থাকবো। আমরা এগুলি আমাদের এই আমাদের ভান্ডারে অভিজ্ঞতার ঝুলি বড় করব। তো এখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কম্পিউটারকে একদম প্রথম আমরা এখনো পর্যন্ত কোনো কম্পিউটারের ভাষা আমরা এখনো পর্যন্ত শিখিনি, বা কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়ার মতো জ্ঞান আমাদের এখনো তৈরি হয়নি, বা আমরা কোনো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আমরা শিখিনি। আমরা প্রাথমিক অবস্থায় কম্পিউটারের ভাষা শেখার জন্য একটা ভাষা নির্বাচন করছি, ভাষাটা হচ্ছে সি শার্প। হ্যাঁ, আমরা সি শার্প দিয়ে আমাদের এটাকে সি এর পরে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়, এটাকে সি শার্প বলা হয়, অনেকে সি হ্যাশ বলে বা শুধু সি বলে, এটা সি শার্প। আমরা এই সি শার্প ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমাদের কি শুরু করব? ভাষা প্রকাশ করব, ভাষা শিক্ষা শুরু করব। এখন আসেন আমরা যখন HTML এর ক্লাস করছি, একটু পিছনে ফিরে যাই, HTML এর ক্লাস করছি, HTML এর পেজটা তৈরি করার জন্য আমাদের একটা নির্দিষ্ট নিয়ম ছিল। কি রকম ছিল? স্টার্টেড HTML ট্যাগ দিয়ে শুরু করতে হয়েছে এবং সবকিছু HTML ট্যাগের ভিতরে লিখতে হয়েছে, রাইট? এবং বিভিন্ন ট্যাগের মাধ্যমে করতে হয়েছে। ওইটাও কিন্তু HTML এর গ্রামার নাকি? ওটা HTML এর গ্রামার ছিল। CSS এরও একটা গ্রামার আছে, হ্যাঁ, প্রবর্তিত হয়, প্রপার্টি
আর ভ্যালুর মাঝখানে কোলন দিতে হয় আর সিলেক্টরের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ হবে দিয়ে দেখেন কাজ হবে না, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার জন্য গ্রামারটা লেখা হয়েছে। তদ্রুপ সি এর মধ্যে যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো প্রাথমিক কয়েকটা গ্রামার আমরা শিখব, শুরু করব, জানবো। যেমন আমরা অ্যালগরিদমের মধ্যে লিখছিলাম শুরু করব, হ্যাঁ শুরু করব স্টার্ট। তারপরে প্রথম সংখ্যা নাও, দ্বিতীয় সংখ্যা নাও, দুইটা সংখ্যা যোগ করো, যোগফল প্রদর্শন করো, শেষ করো। রাইট? এগুলি ছিল আমাদের অ্যালগরিদমের পার্ট স্টেপ। এখন আমরা যদি প্রোগ্রামিং এর মাধ্যমে যদি সাজাইতে চাই তাহলে আমাদের এটা স্টার্ট করতে হবে। প্রথমে এই ধাপগুলো এভাবে দিতে হবে, তারপরে প্রথম সংখ্যাটা নিতে হবে, তারপরে দ্বিতীয় সংখ্যাটা নিব, তারপরে দুইটা সংখ্যাকে যোগ করব, তারপরে আমরা কি করব যোগফলটাকে প্রদর্শন করব, তারপরে আমরা কি এটাকে শেষ করব। এখন এই যে এই ধাপগুলো আমরা করব, এই ধাপগুলো আমাদের করার জন্য একটা কিভাবে করব, কি স্ট্রাকচারের ভিতরে করব, এরকম একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। তো এর আগে আমরা আরেকটু আলোচনা করি, যেমন HTML প্রোগ্রাম বা HTML এর জন্য কোনো কিছু লিখতে গেলে আমরা ব্যবহার করছি টেক্সট এডিটর, নোটপ্যাড বা ব্র্যাকেট বা বলো, হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস এই ধরনের একটা সফটওয়্যার ব্যবহার করছি টেক্সট এডিটর, এবং সেটাকে আমরা কি করছি .html বা .html এক্সটেনশন দিয়ে সেভ করছি। হ্যাঁ, এখন আমরা যদি সি এর কোনো প্রোগ্রাম করতে হয় তাহলে আমরা কোথায় করব? আমরা ইচ্ছা করলে যে কোনো একটা টেক্সট এডিটর দিয়েও করতে পারবো, নোটপ্যাড দিয়েও করতে পারবো, নোটপ্যাড দিয়েও আমরা আমাদের কোডগুলি লিখতে পারবো, কিন্তু নোটপ্যাড তো নোটপ্যাড। আমরা যখন HTML-টা করছি তখন নোটপ্যাডে যখন ফাইলটা তৈরি করছি, এখন এটার আউটপুটটা কি নোটপ্যাড দিয়ে দেখতে পারছি? না, কি দিয়ে দেখতে পারছি? এর কারণ হচ্ছে HTML এর ভাষা রিড করার ক্যাপাবিলিটি ব্রাউজারের আছে, অর্থাৎ HTML এর ভাষাকে কনভার্ট করা বা HTML এর ভাষাকে ট্রান্সলেট করার ক্ষমতা ব্রাউজারের ছিল, এর জন্য আমরা ব্রাউজার দিয়ে করছি। এখানে HTML এর ট্রান্সলেটর হিসাবে ব্রাউজার ব্যবহার হচ্ছে। তাহলে আমরা যদি এখন সি এর কোনো প্রোগ্রাম লিখি, সি এর যদি কোনো কোড লিখি ইয়াতে নোটপ্যাডে, তাহলে সেটা তো আর নোটপ্যাড দিয়ে ওপেন হবে না। এটার জন্য কি লাগবে? আমাদের একটা কম্পাইলার লাগবে। তো এরকম বিভিন্ন ধরনের কম্পাইলার আছে সি এর। হ্যাঁ, তো সি এর এরকম বিভিন্ন ধরনের কম্পাইলার আছে। যেমন নোটপ্যাডের পরে আমরা কি করছি, ইয়াতে গেছি, ব্র্যাকেটে গেছি। ব্র্যাকেটের মধ্যে দেখা গেল যে ব্র্যাকেটের মধ্যে আমরা কোডও লিখতে পারি, এখানে প্রিভিউ আসে। আবার ব্র্যাকেট ছাড়া আরেকটা আছে অ্যাটম। যেমন ব্র্যাকেটের প্রিভিউটা কিন্তু আপনার ক্রোম দেওয়া হয়, ব্র্যাকেটের প্রিভিউটা ক্রোম দেওয়া হয়। যেমন অ্যাটমের জন্য একটা তাদের নিজস্বই একটা প্রিভিউ আছে, অ্যাটমের নিজস্বই একটা প্রিভিউ আছে, আবার যেমন কমোডোরও নিজস্ব প্রিভিউ আছে। তো এরকম একটা সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, CIDE থেকে শুরু করে বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে পাওয়া যায়। সি ট্রান্সলেটর হিসেবে ব্যবহার হয়, সি এর কম্পাইলার হিসেবে। তো এখানে বহুল প্রচলিত যে কম্পাইলারটা আছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোড ব্লক। এটা অনেকেই ফাংশন ফিল করে, অনেকেই এটা ব্যবহার করে। একটা আছে কোড ব্লক, অ্যান্ড্রয়েডে যদি করতে চান সিপিপি ড্রয়েড, আর যদি ডেস্কটপে করতে চান তাহলে কোড ব্লক। এই সফটওয়্যারটা আমাদের ইনস্টল করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের দুইটাতেই আইডিই অর্থাৎ টেক্সট এডিটর এবং কম্পাইলার দুইটাই একসাথে বিল্ট ইন করা আছে। আমরা ইয়ে করে কোড লেখা এটা রান করার ব্যবস্থা এখানে আছে। সি এর এক্সটেনশন হয় সিপিপি, সি এর এক্সটেনশন হয় সিপিপি।
Android, CPP, Droid. CPP Droid, DROID Droid. आणि Android Droid স্যার সিপিপি এর এক্সটেনশনের ব্যাখ্যাটা কি দিতে পারেন মানে এটা মানে আমরা তো এই ডকুমেন্ট docx ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল সিপিপি এর CPP হচ্ছে C project পেজ বা C project আমি একটু জানি C project কি একটা অর্থ তো অবশ্যই আছে অর্থ আমি কখনো জানার চেষ্টা করি না এর জন্য জানি তবে আপনার প্রশ্নটা ঠিক ঠিক আমি জানি আমার জানা হবে তো আমরা তাইলে C এর জন্য যেই সফটওয়্যারটা ব্যবহার করব এই সফটওয়্যারটার নাম কি কোডব্লকস বা CPP, CPP Droid যদি অ্যান্ড্রয়েডে করতে চান CPP Droid আর উইন্ডোজে করতে চাইলে কোডব্লকস এরকম আপনারা আরো অনেক পাবেন অনেক সফটওয়্যার অ্যাপস পাবেন যেগুলি দিয়ে করা যাবে তবে কোডব্লকসটা বহুল জনপ্রিয় অনেকে এটা ইউজ করে কমফোর্ট ফিল করে এটা দিয়ে করতে আর এগুলি ফ্রি পাওয়া যায় তো সোর্স আবার অনলাইন এডিটরও আছে আপনি যদি ইনস্টল করতে না চান ইন্টারনেটের ভিতরে ঢুকে অনলাইন সি কম্পাইলার লেখা সার্চ দেন যেখানে হাজার হাজার কম্পাইলার পাবেন ওইখানে আপনি কোড লেখা রান করলে আপনার এখানে টেক্সট দেখাবে যে আউটপুট আসছে ওকে তাহলে আমরা ইনস্টল কি করছি জি করতেছি আচ্ছা তাহলে ইনস্টল চলার ফাঁকে আমি একটু কথা বলি ভাই একটু ইনস্টল চলতে দাও আমরা ওখানে যাওয়া পর্যন্ত আর প্র্যাকটিক্যালে যাওয়া পর্যন্ত আর একটু ইয়ে করি আমাদেরকে প্রথমে জানতে হবে সি এর যে আমরা প্রোগ্রাম লিখবো এই প্রোগ্রামটার স্ট্রাকচারটা কি রকম যেমন HTML এর স্ট্রাকচারটা শুরু হয়েছিল HTML ট্যাগ দিয়ে এবং শেষ হয়েছিল HTML ট্যাগ দিয়ে এটা এরকম কি রকম তো প্রথমে সি এর স্ট্রাকচার হচ্ছে একটা ফাংশন একটা প্রোগ্রাম হচ্ছে একটা ফাংশন বুঝছেন সি এর প্রোগ্রাম হচ্ছে একটা ফাংশন ফাংশন ঘোষণা করতে হবে আগে ফাংশনটা আমরা কিভাবে ঘোষণা করব এটা হচ্ছে আমাদের সি এর স্ট্রাকচার এটা হচ্ছে প্রথমে ফাংশনের নামটা লিখবো তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করে দিব এখানে কিছু প্যারামিটার থাকে হ্যাঁ যদি প্রয়োজন হয় প্যারামিটার তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার দিতে হয় এইগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আপাতত এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করে দিতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করে আবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করা পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে সব ইনস্ট্রাকশন থাকবে এখানে অর্থাৎ আমরা যে অ্যালগরিদমের যে ধাপগুলি ছিল এই সবগুলি ধাপ আমাদেরকে এখানে বর্ণনা করতে হবে সি এর ভাষায় সি এর ভাষায় আমরা যে ফ্লোচার্ট অ্যালগরিদম করছিলাম ওই ফ্লোচার্ট অ্যালগরিদমের কথাগুলো সি এর ভাষা অনুযায়ী ট্রান্সলেশন করে দিতে হবে মাঝখানে আর প্রত্যেকটা স্টেটমেন্ট প্রত্যেকটা নির্দেশ যেমন আমরা শুরু করার পরে যেমন দুটি সংখ্যার যোগফল শুরু করার পরে আমরা বলছিলাম যে প্রথমে একটা সংখ্যা নাও দাঁড়ি 2 নাম্বার দ্বিতীয় আরেকটা সংখ্যা নাও দাঁড়ি 3 নাম্বার দুইটা সংখ্যা যোগ করো 4 নাম্বার যোগফল আমাকে দেখাও
5 নাম্বার শেষ করো। এরকম ছিল। তাইলে আমাদের মাঝখানে স্টেপ হচ্ছে শেষ করার আগে স্টেপ হচ্ছে কয়টা? 4টা। একটা সংখ্যা নিবে, দ্বিতীয় সংখ্যাটা নিবে, 3 নম্বরে দুইটা সংখ্যাকে যোগ করবে, 4 নম্বরে যোগফলটাকে আমাকে দেখাবে। তাহলে এখানে প্রথম সংখ্যাটা নিবে, দ্বিতীয় সংখ্যাটা নিবে, তৃতীয়বারে যোগ করবে, চতুর্থবারে ফলাফলটা দেখাবে। এখানে যে দাঁড়িয়ে দিবে মানে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পরে একটা যে স্টেটমেন্ট শেষ হইছে, একটা কথা যে শেষ হইছে, এটা বোঝানোর জন্য বাংলাতে আমরা দাঁড়িয়ে দিই, ইংরেজিতে কি দেই? ফুল স্টপ দেই। আর সি তে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেমিকোলন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে স্টেটমেন্ট ক্লোজিং। এটা বোঝা গেল একটা স্টেটমেন্ট আবার শেষ হইছে। HTML এর মধ্যে আমরা যেমন দেখছি বিয়ার ট্যাগ ব্যবহার না করলে যতই লিখতে থাকি লাইন খালি বাড়তেই থাকে, হ্যাঁ। ইভেন আমরা যদি এরকম HTML এর মধ্যে এরকম p x p আবার p y p, এটার আউটপুট যেমন x এবং y হবে না, এটার আউটপুট হবে x y এক লাইনে লেখার পরেও। জি, কারণ p একটা ব্লক লেভেল এলিমেন্ট হওয়ার কারণে এটা ব্লক লেভেলে হয়ে যাবে। ঠিক তদ্রুপ আপনি যদি সেমিকোলনের পরে আরেকটা স্টেটমেন্ট পরবর্তী সাইডে লেখেন, কোনো সমস্যা নাই সি এর জন্য। স্টেটমেন্ট বাই সেমিকোলন পাওয়ার অর্থ হচ্ছে এখানে কি হয়ে গেছে? একটা স্টেটমেন্ট শেষ হয়েছে। এরপরে যদি লেখা থাকে এটা নেক্সট স্টেটমেন্ট হিসেবে নিবে। আপনি নিচের লাইনও লিখতে পারেন, পাশেও লিখতে পারেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে লাইন বাই লাইন লিখতে হবে। তবে লাইন বাই লাইন লিখলে হজবরল হয় না, আপনার জন্য এটা সুবিধাজনক হবে। ক্লিয়ার? এখন মাঝখানে আমি আরেকটু কথা বলি, ভেরিয়েবল। ভেরিয়েবল, ডাটা টাইপ, এই দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো একটু বেশি জানবো। ভেরিয়েবল কি জিনিস, ডাটা টাইপ কি জিনিস। এক্সেল যখন আমরা করছিলাম এলিমেন্টারিতে, তখন আমরা এক্সিস যখন করছিলাম তখন ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা হয়েছিল, মনে পড়ে? ডেট টাইপ, টেক্সট টাইপ, ইন্টিজার টাইপ, ডাবল ইন্টিজার, নাম্বার, ওয়াইলি অবজেক্ট। এক একটা 4 বিট জায়গা দখল করে, 8 বিট জায়গা দখল করে, 1 বিট জায়গা দখল করে, আবার একটা ইএস শুধু 1 বিট, একটা 1 বাইট, একটা 2 বাইট জায়গা দখল করে, এরকম ছিল আমাদের। তো আমরা প্রথমে আসি ভেরিয়েবল। আমরা গত ক্লাসে একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছিলাম। পিতার বয়স পুত্রের বয়সের মতো। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতা এবং পুত্রের বয়সের মোট যোগফল 60 বছর হলে 5 বছর পরে পিতার বয়স কত হবে? এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে গিয়ে আমরা সাধারণত এভাবে করি, মনে করি পিতার বয়স ক বা পিতার বয়স x। তো পিতার বয়স x হইলে পুত্রের বয়স x, তাহলে পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স 4x, বা পিতার বয়স যদি x হয় তাহলে পুত্রের বয়স হচ্ছে কি x/4। হ্যাঁ, এরকম হলো ব্যাপারটা। তো যদি এরকম ভাবে করি আমরা অঙ্কটা, এখানে পিতার বয়সের জায়গায় আমরা x বসাইছি বা পুত্রের বয়সের জায়গায় আমরা x বসাইছি। এখানে x টা কি? অদৃশ্যমান। হ্যাঁ, চলো এর বয়সটা যেটা তুমি জানি না বের করতেছ অজানা শব্দ। এটাকে আমরা মানে ক্লাস যখন 9 10 এ পড়ছি, হ্যাঁ ছোট ক্লাসে ছিলাম, তখন আমরা এটাকে নাম জানতাম, এটার নাম চলক। নাম শুনছেন? মনে হয় সবাই শুনছেন নাকি? ক্লাস যারা করছেন যদি বাকি থাকে পরীক্ষার লেগে পাস করার লেগে তো লাগে না, কিন্তু স্যারে বলছিল তো, স্যারে বলছিল কিনা জানি না, চলক। তো যাই হোক, এটার নাম ছিল চলক। চলকের ইংরেজি শব্দই হচ্ছে ভেরিয়েবল। চলকের ইংরেজি ভেরিয়েবল।
সংক্ষিপ্ত কথায় আশা করি বুঝতে পারছেন ভেরিয়েবল জিনিসটা কি নাকি আরেকটু এক্সপ্লেইন করতে হবে? ঠিক আছে স্যার হুম? বুঝছি স্যার কিন্তু বোঝাতে হ্যাঁ। চাই ক্লিয়ার হয়ে যাবে মানে হ্যাঁ, মানে আমরা একটা জিনিস জানি না বা কোনো একটা জিনিস বুঝতে পারতেছি না বা একটা অজানা একটা সংখ্যা, ওই জিনিসটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ধরতে পারি। বা ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেখানে নাকি জানা হতে পারে অজানা হতে পারে। হ্যাঁ, যেমন মাজারুলের বয়স 70 বছর। 5 বছর পরে মাজারুলের বয়স কত বছর হবে এবং 10 বছর আগে মাজারুলের বয়স কত বছর ছিল। এখন এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে মাজারুল কথাটা বা মাজারুলের বয়স কথাটা আমরা কয়েকবার লিখতে হবে। যেমন মাজারুলের বর্তমান বয়স 70 বছর, 10 বছর পরে মাজারুলের বয়স 70 যোগ 10 সমান 80। 10 বছর আগে মাজারুলের বয়স ছিল 70 বিয়োগ 10 সমান 60। এখানে এই যে মাজারুলের বয়স কথাটা আমাদের কিন্তু 3 বার লিখতে হচ্ছে। এখন এই জিনিসটাকে আমরা রিডিউস করার জন্য এরকম করতে পারি, মনে করি মাজারুলের বয়স সমান ক, তাহলে ক সমান 70। 10 বছর আগে ক সমান 70 বিয়োগ 10, 10 বছর পরে ক সমান 70 যোগ 10। তাহলে মাজারুলের বয়স কথাটারে আমরা এই বানানগুলোরে আমরা রিডিউস করে ছোট করে দিলাম। এই ক্ষেত্রেও আমরা ক নিতে পারি। তাহলে ক বলতে আমরা একটা বুঝতেছি এমন একটা জিনিস বা x y z বা যে ধরি বা ভেরিয়েবল, যদি যার নাম আমরা যদি ভেরিয়েবল বলে থাকি তাহলে হয়তো এটা এরকম হতে পারে যে এরকম একটা করছি যে একটা ভেরিয়েবল বলতে এমন একটা ড্রয়ার বা এমন একটা জায়গা আছে, ওইখানে আমি একটা নির্দিষ্ট একটা জায়গা দখল করছি ক নামে বা x নামে, এখানে একটা সংখ্যা আমি বা একটা কিছু আমি রেখে দিলাম, যখন দরকার পড়বে আমি এই জায়গা থেকে আমি ব্যবহার করব। মাজারুলের বয়স 10 বছর পরে মাজারুলের বয়স কত সেটা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, তখন ওই ড্রয়ারের থেকে আমি 70 সংখ্যাটা বাইর করে এর সাথে 10 যোগ করে 80 বানাই দিচ্ছি, এরকম বিষয়টা। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল গুলো তো বুঝছেন। তার মানে ভেরিয়েবল হচ্ছে একটা চলক, যে চলকটা নাকি কি, আর চলক হচ্ছে এটা যে নির্দিষ্ট রাশি, এটা অনির্দিষ্ট হইতে পারে, অস্থির হইতে পারে, আবার নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে, নির্দিষ্ট হইতে পারে। আরেকটা জিনিস আছে ভেরিয়েবলের পাশাপাশি কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক। যেমন আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বা 1,86,000 মাইল বা পাইয়ের মান 3.1416। হ্যাঁ, এগুলি হচ্ছে ফিক্সড। এই ফিক্সড জিনিসগুলা আমার আপনার পরিবর্তন করার কোনো ব্যবস্থা নেই, এগুলি বলা হয় কনস্ট্যান্ট, ধ্রুবক। হ্যাঁ, যেমন বাংলাদেশে সর্বোচ্চ নোট হচ্ছে 1000, এটা আমরা ভেরিয়েবল না বলে কনস্ট্যান্ট বলতে পারি, এটা কনস্ট্যান্ট বর্তমান পর্যন্ত, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা নষ্ট হয় না। এরকম যেগুলি নাকি মানে স্থায়ী হয়ে গেছে বা যেগুলি নষ্ট হয় একদম ফিক্সড, এগুলিকে বলা হয় কনস্ট্যান্ট। আর যেগুলি নাকি নষ্ট হয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ফিক্সড হইতে পারে, নষ্ট হইতে পারে, এটা আমি জানি না, বা আমি ধরে নিলাম যে এটা নষ্ট হইতে পারে বা এটা ফিক্সড হইতে পারে, এই ক্ষেত্রে আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে ঘোষণা করতে পারি বা ভেরিয়েবল হিসেবে নিতে পারি। এরকম আমরা প্রোগ্রামিং করার ক্ষেত্রে যেমন দুইটা সংখ্যা যোগফল করব, এক্সেলের ভিতরে আমরা যখন দুইটা সংখ্যা যোগফল করছি, কি করছি, দুইটা নির্দিষ্ট সংখ্যা যোগফল করি নাই, দুইটা নির্দিষ্ট ঘরের যোগফল করছি। দুইটা সেলকে যোগ করছিলাম, যেমন একটা সেলের নাম C1 আর একটা সেলের নাম D5। এখানে C1 এবং D5 দুইটা কিন্তু ভেরিয়েবল হিসাবে কাজ করছে, এটা কিন্তু চলক হিসাবে কাজ করছে। এখন C1 আর D5 কে আমি যোগ করছি, কিন্তু যোগ কিন্তু করছি C1 আর D5 কে, কিন্তু যোগফল কিন্তু দেখাইছে C1 এর ভিতরে কি ছিল আর D1 এর ভিতরে কি ছিল, ওই দুটার ভ্যালুকে যোগ করছে। C1 আর D1 কিন্তু যোগ করে নাই। কথা ঠিক আছে? ঠিক তদ্রুপ আমরা যখন নাকি যোগ বিয়োগ করব বা কোনো অপারেশন করব, গাণিতিক অপারেশন বা যাই কিছু করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন বা সিতে বলেন, ভেরিয়েবলে যোগ করব ঠিকই, কিন্তু এটার আউটপুটটা দেখাবে ভেরিয়েবলে রক্ষিত যে তথ্য আছে ওই তথ্যকে, নাকি? হ্যাঁ, মনে করি মাজারুলের বয়স ক সমান 30, সাইদুলের বয়স খ সমান 20।
এখন যদি বলি ক প্লাস খ ইকুয়াল টু কত কি বলবেন? হ্যাঁ হ্যাঁ ক যোগ খ ইকুয়াল টু কত? 50। তাহলে আপনি কিন্তু ক প্লাস খ কিন্তু ক প্লাস খ বলেন না, ক প্লাস খ এর মান হয়েছে 50। এর কারণ হচ্ছে হ্যাঁ তো কিন্তু আপনি কিন্তু যোগ করছেন কয়ের মানটা আর কয়ের মানটা। হ্যাঁ কিন্তু আপনি কয়ের কত গুণ সংখ্যা ক হচ্ছে কয়ের অন্তর্গত যে সংখ্যাটা ছিল ওইটা। তাহলে আমরা ক হচ্ছে ভেরিয়েবল যেটার মান ছিল 30 আর খ ছিল একটা ভেরিয়েবল যার মান ছিল 20। তার মানে ক আর খ এর মিলে হচ্ছে 50। ক আর খ এর যোগফল হচ্ছে 50। তাইলে এখানে এই যে একটা অজানা সংখ্যাটা নিয়ে আবার কিন্তু আমরা জানা হইছি ক এর মান 20, ক এর মান 30, খ এর মান 20। এটা কিন্তু অজানা না, জানা। এরপরেও কিন্তু আমরা একটা ডাটা ধরছি, একটা ভেরিয়েবল ধরছি ক প্লাস খ ইকুয়াল টু 50। তাহলে ভেরিয়েবল বিষয়টা কি এক প্রকার ক্লিয়ার হচ্ছে? হয়তো ভবিষ্যতে কাজ করতে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এখন আসেন ভেরিয়েবলের পরে আমরা আরেকটু আলোচনা করি ইয়ে নিয়ে, ডাটা টাইপ নিয়ে। বেশি ডাটা টাইপ নিয়ে আলোচনা করবো না, মাথায় থাকবে না, অল্প অল্প করে আলোচনা করবো, অল্প অল্প করে সামনের দিকে যাবো। হ্যাঁ তো প্রথমে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে। আমরা বিগত দিন ডাটা টাইপ নিয়ে কাজ করতে গিয়ে যে ধরনের ডাটা টাইপের সম্মুখীন হয়েছি বা যে ধরনের ডাটা টাইপগুলো নিয়ে কাজ করছি বা নাড়াচাড়া করছি, কি কি ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করছি এটা একটু বলেন তো দেখি। টেক্সট, নাম্বার, তারপর ডেট এন্ড টাইম, এখন মনে করেন কারেন্সি কিন্তু কোনো ডাটা টাইপ না, এটা হচ্ছে একটা নাম্বার, কেউই দশমিকের পরে 2 ঘর দিছে, তারপরে এটা আরেকটা ডাটা টাইপ বানাইছে। এটা এক্সেলের এক্সিসের ওরা বানাইছে, এটা কিন্তু নিজস্ব কোনো বৈধ কোনো ডাটা টাইপ না। হ্যাঁ তো ডাটা টাইপের মধ্যে মূলত যে ডাটা টাইপগুলো থাকে যেমন টেক্সট বা স্ট্রিং, তারপরে থাকে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, ফ্লোট দশমিক সংখ্যা, এগুলি। হ্যাঁ তো হয়তো ইন্টিজার বড় ইন্টিজার হইলে লং ইন্টিজার, হ্যাঁ শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার, আবার লং ইন্টিজার, ডবল, ফ্লুট, ডবল, এগুলি হয়তো থাকে। এগুলি হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রে। আমরা আপাতত ছোট ছোট সংখ্যার ভিতরে থাকি, বড় সংখ্যাতে আমরা পরে যাই। হ্যাঁ একসাথে বললে হয়তো সবগুলি কভার করা সম্ভব হবে না। তাইলে এই ধরনের যে ডাটা টাইপগুলো আছে, আমরা যখন নাকি কোনো ভেরিয়েবল ঘোষণা করব, ভেরিয়েবলের কাজ কি? কোনো মান ধারণ করে রাখবে। আর কি ধরনের মান ধারণ করবে ভেরিয়েবলটা? জানতেও পারি না, অজানা মান হতে পারে বা জানা মান না জানি না, কিন্তু কি ধরনের মান ওকে বলে দিতে হবে স্যার। মানে এটা টাইপটা হ্যাঁ এখন মনে করেন মাজারের বয়স ক সমান সমান 30, সাইজুলের বয়স ক সমান সমান 20। এখানে ক এর মান যে 20 লিখলাম, এটা একটা সংখ্যা লিখছি, এটা একটা নাম্বার, x টা যে একটা নাম্বার বা x ভেরিয়েবলটা যে একটা নাম্বার হবে, এটা আমি লেঙ্গুয়েজকে জানাই দিতে হবে। তাহলে সে ওই অনুযায়ী মেমোরিতে একটা জায়গা রাখবে যে এই নাম্বারে এইটুক জায়গা আমার লাগবে, এইটুক মেমোরি আমার দখল করতে হবে, এইটুক বিট বাইট আমার লাগবে। ঠিক আছে আচ্ছা পরে করে কি করার নাই আমি বলবো। তারপরে যদি এরকম হয় যে নাম্বার যেহেতু একটা ইন্টিজার যেহেতু আছে, আরেকটা যেহেতু আপনার ফ্লুট আছে মানে দশমিক, তাহলে যদি এরকম হয় যে আমার ভ্যালুটা দশমিক হতে পারে বা দশমিকের ভ্যালু, তাহলে কিন্তু আমাদের ইন্টিজার দিলে হবে না, আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে? ফ্লুট ব্যবহার করতে হবে। হ্যাঁ তাকে জানাইতে হবে এটা ফ্লুট, তাকে জানাইতে হবে এটা ইন্টিজার, তাকে জানাইতে হবে এটা ক্যারেক্টার, তাকে জানাইতে হবে এটা স্ট্রিং। নিশ্চয় ডাটা টাইপ আমরা বুঝতে পারছি না, এটা একটা ভেরিয়েবল
আমাদের কি কি ধরনের ভেরিয়েবল লাগবে, তারপরে আমাদের ঘোষণা করতে হবে ভেরিয়েবল গুলো কি টাইপের হবে। ক্লিয়ার কথা? ঠিক আছে। তাই কি স্যার প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমার জানা দিতে হবে এটা কি জাতীয় ক্যালকুলেশন হবে, কি জাতীয় ভেরিয়েবল, মানে কি জাতীয় এটা ডাটা। সে তো মনে করেন গোল্ডফিশের ব্রেন, প্রোগ্রাম বন্ধ হয়ে গেলে তো তে বুঝা থাকা এটা প্রোগ্রামটা কি ছিল, তার তো আবার প্রথম থেকে শিখতে হয়। মেশিন তো এরকম জিনিস, তো আর তার তো আর স্মৃতি মনে করেন আমার আমাদের মতো ইউজ করতে কেন, আর যদি কিছু করার ক্ষমতা নেই। এখন আমরা সামারাইজ হ্যাঁ আগুনের কাজগুলো আছে ও ডাটা আছে পরিচয় বইয়ে। এখন আমরা যদি প্রোগ্রামের স্ট্রাকচারটা বুঝে থাকি, প্রোগ্রামের জন্য আমাদের এলিমেন্টস যে লাগবে ভেরিয়েবল আর ডাটা টাইপ, এটা যদি আপাতত যতটুকু প্রয়োজন ততটুকু বুঝে থাকি, তাহলে আমরা সামনে একটু বুঝবো। আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা লিখব। প্রথম প্রোগ্রামটা আমরা লিখব। আমাদের প্রথম প্রোগ্রামটা হবে, আমরা একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি, যে প্রোগ্রামটায় ধরেন প্রোগ্রামটা চালু করলে পর্দাতে ধরেন হাই, ধরেন পিএইচডি পিয়াম এই ধরনের একটা কথা লেখা আসবে, বা আমরা যে বলে দেবো এই ধরনের একটা কথা লেখা আসবে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, যেটা নাকি প্রোগ্রামারদের জাতীয় প্রোগ্রামারদের জাতীয় স্টার্টিং সেন্টেন্স। না আমরা এটা ইউজ করব না। হ্যাঁ, আমরা এটা পিএইচডি এটা দিয়ে শুরু করব স্যার, যাতে বলতে পারি যে আমরা এটা নিয়ে গেছি। না ওকে, আমরা হ্যালো ওয়ার্ল্ড করব। এখন সি ভাষায় তাকে যদি নির্দেশ দিতে হয় যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমাকে দেখাও, ডিসপ্লে করো, তাহলে আমি কিভাবে বলতে হবে ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড? এভাবে বলতে হবে। আপনাকে আমি যদি ইংরেজিতে বলি ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনি ডিসপ্লে করবেন। তাহলে তারে আমি কিভাবে বুঝাবো? তার ভাষায় এটা তো হাসির বিষয় না। পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো আছে, যে ন্যাচারাল ভাষায় আমরা প্রোগ্রাম হবে তাহলে এটা তো স্যার হাসির বিষয়। হাসির বিষয় না, কিন্তু এভাবে করব। কিন্তু সিতে আমরা কিভাবে করব? ওর ভাষায় ওরে বোঝাবো। ঠিক আছে। তাহলে ওর ভাষাটা কিভাবে? ও বলতেছে ওর ভাষা হচ্ছে কোন জিনিস সে আমাকে দেখাইতে গেলে, ডিসপ্লে করতে গেলে, তাকে দিয়ে কোনো কিছু ডিসপ্লে করাইতে হইলে আমাকে লিখতে হবে প্রিন্ট এফ, ছোট হাতে। ওটাতে পি। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, HTML আর CSS এর মধ্যে আমরা বড় হাতের ছোট হাতের গুরুত্ব না দিয়েও আমরা ছোট হাতের লিখছি, কিন্তু সিতে কিন্তু বড় হাতের ছোট হাতের মধ্যে বহুত পার্থক্য আছে। বড় হাতের এ আর ছোট হাতের এ ভিন্ন জিনিস। ঠিক আছে, আকাশ পাতাল ব্যবধান রাই। তাহলে এখানে আমরা প্রিন্ট এফ দিয়ে একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, একদম দেন নাই। তারপরে হ্যাঁ এই এফ স্ট্রিং, তারপরে যে লেখাটা আমরা ডিসপ্লে করতে চাই সেটা প্রিন্ট হবে। হ্যালো এটা কি ওই যে হচ্ছে দানি স্যার। সেই স্টেটমেন্ট কমপ্লিট, স্টেটমেন্ট ক্লোজ। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ক্লোজ। আর এটা হচ্ছে কি স্টেটমেন্ট। এটা হচ্ছে ডিসপ্লে হবে। আর এটা ইনভার্টেড কমাটা সহ এই জিনিসটা হচ্ছে আমার কি সিনট্যাক্স, সিনট্যাক্স বা গ্রামারের রুলস। হ্যাঁ, মুখস্থ। এটা প্রিন্টএফ এর পরে তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, ওটার ভিতরে আমার লেখা থাকবে। সিঙ্গেল ইনভার্টেড দিলেও কাজ করবে, তবে এটা আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এটার এখন আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট এফ একসাথে লিখতে হবে না? হ্যাঁ, action। তাহলে আমরা কি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নেব? এখন একটা নিউ প্রজেক্ট নিয়ে একটা ফাইল মনে করেন সেভ করেন, নিউ প্রজেক্ট নিয়ে ধরেন সেভ দেন, প্রথমে
সেভ দেওয়ার পরে একটু বুঝাই দাও আমার বিষয় আছে এখানে। স্যার এটা আরো অনেক কিছু আলোচনা করার বিষয় আছে। আপনার এটা লেখলে এই কোডটা লেখার পরে এটা কাজ হবে না। নিউ প্রজেক্ট ক্রিয়েট করে আজ বিভিন্ন রকম প্রজেক্টের ব্যবস্থা আছে এর থেকে কি আমি কোড ব্লক প্লাগইন নিব? নিউ এমটি ফাইল নিউ প্রজেক্ট না নিয়ে এমটি ফাইল এই উপরে ফাইল মেনু থেকে এমটি ফাইল ফাইল মেনু থেকে নিউ থেকে এমটি ফাইল বা ওইখান থেকে ইন্টিগ্রেট আছে সিস্টেম অথবা পেজে আছে নিউ ফাইল না হ্যাঁ ডাইরেক্টলি আমি প্রিন্টার এনটিএলএফ নিয়ে এটা সেভ করে ওই যে সি এর ফাইল হিসাবে সেভ করে .c হিসাবে বুঝেন খালি হাসপাতাল .c দিয়ে সেভ হবে। এটা কি সেভ দিব স্যার হ্যাঁ দেন একটা নাম দিয়ে সেভ দেন হ্যালো ওয়ার্ড নাম দিয়ে সেভ এটা দেন ডট সি দিয়ে নিতেছে হ্যাঁ .c দেন এটা কম্পাইলার সিলেক্ট আছে সিপিপি নামে এটা প্রজেক্ট ফাইলটা তৈরি হবে। এটা শুধু সিটাই শেষ না সিটা হইছে সোর্স ফাইলটা ফাইল থেকে আর সিপিপি নামে প্রজেক্ট ফাইলটা তৈরি হবে। এটা এইটাতে ক্লিক করা যাবে হবে এই দেন এমটি ফাইল দেন এখানে এটা সেভ হয়ে যাবে এটা নাম দিয়া সি এর ফাইল হিসেবে একটা নাম দিয়ে .c এক্সটেনশনে একটা নাম দেন যেটা আছে কন্ট্রোল এস দেন বা ইয়া দেন ওটা এলিমেন্টস ফাইলের নাম লেখেন একটা ঠিক আছে সেটা দিলাম তাহলে আমরা ফাইলের নাম সেভ হচ্ছে না আমরা এখন আমরা কোডিংটা লেখার আগে আমরা আরেকটা জিনিস মনোযোগ দিয়ে দেখি। আমরা বলছিলাম এখানে একটা ফাংশনের নাম লিখতে হবে। হ্যাঁ সি এর মধ্যে একাধিক ফাংশন থাকতে পারে একটা ফাইলে। অ্যাটেনশন প্লিজ, একটা ফাইলের ভিতরে একাধিক ফাংশন থাকতে পারে, তবে তার মধ্যে একটা মেইন নামে একটা ফাংশন থাকবে সি যেটা দিয়ে তার কার্যক্রম শুরু করবে। পেজের যে কোনো জায়গায় মেইন নামের একটা ফাংশন থাকতেই হবে, যদি না থাকে তাহলে এটা সি এর কার্যকরী ফাইল হিসেবে এটা গণ্য হবে না। সি এর জন্য একটা মেইন ফাংশন নামে একটা ফাংশন থাকবে, এরপরে যদি অন্য কোনো ফাংশন থাকে প্রয়োজন মনে করেন থাকবে, প্রয়োজন না মনে করলে নাই, একাধিক ফাংশন প্রয়োজন হলে থাকবে। তাহলে আমাদের এখানে যদি এটা যদি মেইন প্রোগ্রাম হয়ে থাকে তাহলে আমাদের এই ফাংশনটার নাম হবে কি ফাংশনটার নাম হবে হ্যাঁ ফাংশন নেমের পরবর্তীতে মেইন তাহলে ইউজ করতে হবে মেইন এখন শুধুমাত্র মেইন লিখলে হবে না, মেইনের আগে আমাদের একটা এটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। সাধারণত আমরা এগুলি দিয়ে গাণিতিক ক্যালকুলেশন করি বা যাই করি সবকিছুই গাণিতিক ভাবে হয়, এর জন্য এটাকে ইন্টিজার হিসেবে একটা ডিক্লারেশন করতে হবে এই ফাংশনটাকে। আপনি শুধুমাত্র মেইন লিখে দেখেন এটার কোনো কার্যক্রম হবে না। হ্যাঁ আজকে শুধুমাত্র এই ফাংশনটা আমরা ইউজ করি মেইন। আগে আমি আবার আরেকটু লিখবো ক্লিয়ার করে দেন। আচ্ছা এখানে স্ট্রাকচারটা হলো আমরা এখানে লিখি মেইন ডব্লিউটা কাটা দেবো ডব্লিউ কোনটা হ্যালো 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 একটা ডব্লিউ লাগে না ডব্লিউ লাগে তোরা যে হেলানোর কাছে নতুন নিচের ডব্লিউ হ্যাঁ কি করে মিস্টারের নাম দিয়ে কইতে হবে দিস ওইসব কাটতেছে আমি আবার ওপেন করব তো সেল কোড ব্লক খতম করে মানে লিমিট লিস্ট আছে করতে আর আমি আরেকবার ইনস্টল করতে হবে যদি সমস্যা হয়।
তো ডব্লিউ তো মনে হয় আচ্ছা দেয় অনেক টানার কি হ্যালো টানার কি না এইচ ডবল ও ওই যে নাম ধরে লেখার আলোতে মানে বিষয়টা স্পেস থাকবো স্যার মেইনের পরে কোনো হ্যালো লিখতে দেবো মেইন স্পেস থাকে হ্যাঁ বুঝিনি মেইন স্পেস আছে মেইনের পরে ইন্টিজার দিতে মেইন কনফিগার দিতে না রাউন্ড করতে স্পেস লাগবে মেইনের পরে স্যার এই স্পেসের তো মূল্যায়ন আছে প্রত্যেকটা বিষয়ের তো মূল্যায়ন আছে মেনের পরে স্পেসিফিক মেনের সাথে একটা আউটপুট করে দিয়ে বুঝবেন না আউটপুট দেন না কিছু হয়নি কিছু হয় না এই আউটপুট করার লেগে সেভ করে কলম এরপরে ডব্লিউ এই যে এখানে দেখেন এই যে আছে ইয়েস দেন রানে তো স্যার এই মিল করতে হবে হ্যালো আইছিল হ্যালো আইছিল বস কিন্তু এটা মনে করেন নিজে 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 রেখে আছে নিজে নিজে পাকনামি করছে কই সাইডে কোন জায়গায় স্যার বিজেদের না কম্পাইল করতে হবে ষোলো সেকেন্ড লাগে যায় এটা কম্পাইল বিল্ড এন্ড রান আমি কি নেবে স্যার আমার কাছে আয় না কাটা কাটা হইছে আমার তো হয়ে গেছে সেটা দেখা কেন হইছে আর খালি মেইন প্রিন্টার হলো এই মেয়েরা নাম বলা লাগে হওয়ার কথা ছিল না কিভাবে একটা লেখা ডিসপ্লে করবে প্রিন্টএফ কথাটারে কিভাবে ডিসপ্লে করবে এটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর কইরা তারপরে আমাকে আবার মনে করেন মানুষের ভাষায় বোধগম্য ভাষায় এটা ডিসপ্লে করার মতো অবস্থাটাকে করতে হবে আর এটা করার জন্য আমাকে কি করার প্রয়োজন ছিল এই আগে তারে আমার এটা করানোর দরকার ছিল যে কোনো কিছু লেখলে এই লেখাটারে ডিসপ্লে করানোর জন্য এই নিয়ম তাকে এই নিয়ম এখানে শেখানোর প্রয়োজন ছিল ঠিক আছে নির্দেশনা এবং কোনো জিনিস তাকে ডিসপ্লে করাইতে হইলে তাকে এই পড়াগুলি কিভাবে ডিসপ্লে হবে এই ডিসপ্লেটা করানোর জন্য যে নিয়ম কানুন এই নিয়ম কানুনের নীতিমালাগুলো তাকে একে শিখাইয়া দিতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে ঠিক আছে এই জিনিসটা যখন নাকি আমি করে দিব তখন সে প্রিন্টের কথাটারে তার এই নিয়ম অনুযায়ী সে কনভার্ট করতে পারবে কথাটা কি বুঝাইতে পারছি আমরা তো এখানে কিছুই দেখিনি কোনো নিয়ম কানুন তাকে নেই এখন শুধু লিখে দিচ্ছি প্রিন্টারে সে কিন্তু তার কম্পাইলারে প্রিন্টার বুঝতেছে না এখন এটার জন্য তাকে আমার নিয়ম কানুনটা বুঝাইতে হবে এখন আপনারটা হয়তো বুঝে নিছে এই কোড ব্লকস এর মধ্যে অনেক কিছু বিল্ট-ইন অবস্থায় আছে এর জন্য বুঝে নিছে বা ভার্সন ভেদে হয়তো চেঞ্জ হতে পারে সাইডুলেটা এটা ওনা ভার্সন সেম কিন্তু ইন্টারনেটের ভার্সন আছে তারপরে চাইছে আপনারা কত বিটের ওই বিটের একটা ব্যবস্থা করা আছে 32 64 আপনারা কত বিটের বিটের তারপরে মেশিনের আর্কিটেকচার প্রসেসরের আর্কিটেকচার এগুলির উপরও এটা কোনো স্ট্যান্ডার্ড নিয়ম না স্ট্যান্ডার্ড নিয়ম নাকি এটা তো হবেই না। আসার কথাই না সিএ তে কখনো না, আসবে এটা না আপনি করলে হবেই না আমি ইয়াতে দেখো তাহলে মোবাইল দেখ আর মোবাইল মোবাইলে মোবাইল দেখ। সিপিপি ড্রয়েড দিয়ে করেন মোবাইল হইতো না এটার জন্য তাইলে আমার কি করতে হবে তাইলে তাকে আমার এটা লিখে দিতে হবে এখন প্রিন্টএফ দিয়া তাকে কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য যে কোডগুলো লিখে তারে বুঝাইতে হবে অন্তত মনে করেন যে 30-40 পৃষ্ঠা A4 সাইজে আর আপনি যদি কোন যে এটি একবারে লিখে লমু আমি সাইডে দিয়া আর এই কপি করে করে দিয়া দিমু সেটা পারবেন কিন্তু আপনার এগুলি তো তৈরি করে নিতে হবে রাইট পরে হয়তো প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে তৈরি করে করে দিবেন তো এরকম আপনার মতো এমন উদাহরণে এমন অনেক বিজ্ঞানী আছে যারা এগুলি তৈরি করে রাখছে এরকম ফাইল তৈরি করে রেডি করে রাখছে শুধুমাত্র আপনি ওই ফাইলটা রেফারেন্স দিয়া
প্রিন্টের ফাংশন ব্যবহার করলেই তারা বুঝবে যে সিএ বুঝে নিব যে এর মধ্যে প্রিন্টএফের কথাগুলো লেখা আছে। এরকম এই ফাইলগুলো হচ্ছে সিএল লাইব্রেরি ফাইল। লাইব্রেরি এটা লাইব্রেরি, মনে করেন একটা লাইব্রেরিতে বই পুস্তকের রেফারেন্স থাকে না, এরকম সিএল এই লাইব্রেরি রেফারেন্স ফাইলগুলি, ওইখানে একটা সিএল ফাংশন কিভাবে কাজ করবে, কিভাবে আউটপুট করবে, ওই ধরনের সব তথ্য ওই ফাইলগুলোতে দেওয়া থাকে। আমরা শুধু ওই ফাইলগুলো ইউজ করে এই তাকে কাজ করাবো। এরপরে যদি এরকম কিছু ইউজার ডিফাইন বা কাস্টম কোনো ফাংশনের প্রয়োজন করে যে ওই ফাংশনটা সহজে পাওয়া যাচ্ছে না, তখন যারা নাকি এক্সপার্ট প্রোগ্রামার আছে তারা নিজেরা এই ধরনের ফাংশন তৈরি করে নেয়। আবার যদি এই ফাংশনগুলো এক্সপার্ট প্রোগ্রামারদের মধ্যে কেউ যদি উদাহরণ থেকে থাকে তাহলে এটা হয়তো বিশ্ববাসীর ব্যবহারের জন্য মুক্ত করে দেয় যে তুই ওইটা ব্যবহার কর। আমি এমন একটা ফাংশন তৈরি করছি, এই ফাংশনের নাম মেহেদি ডট। সিএর এই লাইব্রেরি ফাংশনের ফাইলগুলোকে বলা হয় হেডার ফাইল। বুঝতে পারছি? এই হেডার ফাইলের এক্সটেনশন হচ্ছে h.h। তাইলে আমাদেরকে তাইলে জানতে হবে যে সি দিয়ে কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য যদি কোনো হেডার ফাইল থেকে থাকে, লাইব্রেরি ফাইল থেকে থাকে, তাহলে এই ফাইলটা কোন ফাইল? এটা কোন হেডার ফাইলটা আছে এরকম ওই হেডার ফাইলটাকে আমরা ইউজ করব। ঠিক আছে? আগে তো জানতে হবে স্যার কোন ফাইলটা আমরা ইউজ করব। হ্যাঁ, সেটা আমরা জানতে হবে। সেটা যদি আমরা জানি তাহলে আমরা ওই ফাইলটার রেফারেন্সটা দিয়ে দিব, তাহলে ওই ফাইল অনুযায়ী সেটা কম্পাইল করে নিই। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে ডাটা ইনপুট আউটপুট করার একটা ফাংশন। স্ট্যান্ডার্ড ডাটা ইনপুট আউটপুট করার জন্য সি এর একটা মজবুত একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটার নাম হচ্ছে stdio.h। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে STD দুই স্ট্যান্ডার্ড আর আই দেই ইনপুট উইদাউট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে যাবতীয় স্ট্যান্ডার্ড মানের ইনপুট আউটপুটের ফাংশনগুলো এই ফাইলটাতে দেওয়া আছে। তাইলে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে তাকে এই জিনিসটা পড়াই তুইলে তাকে এখানে তাইলে এই ফাইলটার রেফারেন্সটা এখানে দিতে হবে, রাইট? মেইন ফাংশনের আগে একদম প্রথমেই আমরা তাকে বলে দিতে হবে যে তুই এই ফাইলটা থেকে লেখাপড়া করে আয়, এই ফাইলটা থেকে লেখাপড়া করে আসো, ওইখানে থেকে নিয়ম কানুনগুলো লেখা আছে। ঠিক আছে? এখন এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলটা আমরা ইনক্লুড করব কিভাবে? একটা হ্যাশ দিব, তারপরে লিখব include ইনক্লুড, একটা স্পেস দিয়া আমরা তখন লিখব এইভাবে stdio.h। এখানে আমরা কোনো সেমিকোলন ব্যবহার করব না। ঠিক আছে এটা কিন্তু লাইন শেষ হয় নাই, এখানে সেমিকোলন ব্যবহার করব না। এটা নির্দেশনা লাগছে। এটা কি ইনক্লুড দেওয়ার পরে কি স্পেস দিব? হ্যাঁ, ইনক্লুড দেওয়ার পরে একটা স্পেস দেন বা দিতে পারেন, নাও দিতে পারেন। একটা স্পেস দিলে দেখতে সুন্দর দেখা যায়। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ফাইলের নামটা লিখতে হবে। স্যার এটা মেইনের আগে না হ্যাঁ, মেয়ের আগে। জি রাইট এভাবে না হেডার ফাইল আউটপুট দেন দিতে আগে হলো লেয়ার ইজ আমরা আসলে এই কথাটা দিয়ে আমরা বুঝেছি যে ওই ফাইলটাকে ইনক্লুড করো, মানে ওই ফাইলটার ভিতরে যে কোডগুলো আছে সম্পূর্ণ কোডটাই ইনক্লুড হয়ে যাবে এখানে। ওই ফাইলটার ভিতরে যতগুলো ফাংশন আছে ওই ফাংশনগুলো ইনক্লুড হয়ে যাবে, এবং এটা ইনক্লুড করার ফলে ওই ফাইলটার ভিতরে, ওই লাইব্রেরি ফাইলটার ভিতরে যতগুলো ফাংশন দেওয়া আছে ওই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো এবং সাবলীলভাবে সেগুলি কাজ করবে। তাহলে আমাদেরকে প্রথমে প্রয়োজনীয় আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে, তারপরে আমাদের মেইন ফাংশনটা ঘোষণা করতে হবে। আর মেইন ফাংশনটা ঘোষণা করার জন্য মেইন ফাংশনটা কি ধরনের ডাটা টাইপ সেটা আমাদের দিতে হবে। আমরা এটাকে ইন্টিজার ডাটা টাইপ হিসেবে দিই, int। ইন্টিজার ডাটা টাইপ ঘোষণা করার জন্য ব্যবহার করতে হয় ইন্টিজারের জন্য int আর ফ্লোট টাইপের জন্য float।
ফ্লুট ডাটা টাইপ। ফ্লুট হচ্ছে দশমিক আর পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে আইএনটি ইন্টিজার। হ্যাঁ, তো আমরা মেইনের আগে একটা কি লিখবো? আইএনটি। মেইনের আগে আমরা একটা আইএনটি লিখবো, তাহলে আমাদের এই প্রোগ্রামটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। include stdio.h, এখানে সেমিকোলন হবে না, ইন্টিজার মেইন ব্র্যাকেট শুরু হইছে, এখানে কিন্তু কোনো স্টেটমেন্ট হয় নাই, এটা কিন্তু ফাংশন শুরু আর এখানে ফাংশন শেষ। স্টেটমেন্ট হচ্ছে এটা, এখানে সেমিকোলন হবে। এখন এটার আউটপুট দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। হ্যালো এটা দিলে উল্টে আইনা গেছে আমি গেছি কাকা ওয়ার্ড স্যার নাই না আগে কিন্তু সেম মেসেজ আছে। হ্যাঁ, সেম মেসেজ আছে। আগে হয়েছে এরকম এটা জানো এখন পাবো। এখন ধরেন ভেরিয়েবলের মাধ্যমে কোনো তথ্য যদি আমাদের ডিসপ্লে করাইতে হয়, আমরা কিভাবে করাবো? সিস্টেমটা কি এরকমই থাকবো নাকি হুম, ভেরিয়েবলের ক্ষেত্রে সেটআপ করে দুটো না यार सेटअप बंद कर दो। সেটআপ করে EXE ভ্যালু সেটআপ করে জানেন না দেখে দেখো স্ট্রাকচার লিখে নিন না, মাঝখানে যা কিছু যাই লিখুন। আগে ইঞ্জিনিয়ার কেন? হুম, আগে ইঞ্জিনিয়ার কেন? ইন্টিজার ইন্টিজার মানে মেইনটারে ইন্টিজারটা ভেরিয়েবল ইয়া দিছে ফাংশন দিছে। মেইন ইন্টিজার লিখলে হবে না? হ্যাঁ না, ইন্টিজার নেই। এখন আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করব। মনে করি a ইকুয়াল টু 5। এই ভেরিয়েবলটা আমরা ঘোষণা করব কিভাবে? ঠিক আছে, এখন আমরা এটা কি ধরনের ডাটা টাইপ? নাম্বার এক্স ইন্টিজার। এর ডাটা টাইপ হইছে সংখ্যা থাকবে। সুতরাং এটার আগে int a লিখতে হবে। int a equal to 5। 5.0 করতেছিলে, 5.1 করতেছিলে এই সময়। তাহলে এটা ইন্টিজার না লিখে ফ্লুট লিখতে হবে। এর দশমিক থাকলে ফ্লোট মানে ভগ্ন সংখ্যা করে থাকলো স্যার যদি ওই মেইনের ইন্টিজারটার বিষয়ে আরেকটু যদি একটু বলতেন, মেইনের আগের ইন্টিজার যেটা। আমরা একটা ফাংশন তৈরি করছি মেইন নামে। হ্যাঁ এই ফাংশনটা কি করবে আমাদেরকে? তারে বুঝাইতে হবে যে এই ডিজাইনিংটা করতে হবে। তারা বুঝাই করে। কিন্তু আমরা ফাংশনটা তৈরি করছি কেন? একটা আউটপুট পাওয়ার জন্য। আউটপুট পাওয়ার জন্য। এখন মনে করেন কোনো কারণে এটা রান টাইমে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটছে, সে কি আউটপুট দিব?
এরর চালাইবো এরর দেখাইবো বা যেটাই দেখাইবো কম্পিউটার তো মনে করেন তখন পুরো হ্যাং হয়ে যাবে বা মনে করেন একটা এরর সাইকেলের ভিতরে পড়ে যাবে। এই ত্রুটিটাকে দূর করার জন্য আমরা যেন কোনো কিছু যদি আউটপুট হিসাবে না আসে তাহলে সে আমাদেরকে জিরো হিসাবে একটা ফাংশন রিটার্ন করবে। পুরো প্রোগ্রাম লেখার পরে আমরা লিখে দেবো রিটার্ন জিরো। আমরা জিরোতে ব্যাক করবে এসে এই যে একটা জিরো রিটার্ন করবে বা কোনো ফলস বা কোনো এরর বা কোনো ত্রুটিগুলোকে সে পাশ কাটাইয়া তাহলে যে জিরো আর ফলস রিটার্ন করবে এই জিরো রয়েছে ইন্টিজারটা এটা আমি বলছি মেইনের ইন্টিজার যে আমরা বলছি মেইন ফাংশনটা একটা ইন্টিজার ফাংশন। এটা আমাদেরকে কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে পরে জিরো একটা রিটার্ন করবে। তাইলে কি স্যার আমাদের মেইন ফাংশনটা লিখতে দিতে সেটার জন্য হ্যাঁ এবং মাঝখানে আমরা এটাকে ফ্লুট করবো না কি করবো ওটা মাসের ফাংশনের ব্যাপার মাঝখানে ফাংশনের ব্যাপার। কিন্তু যদি কোনো ফাংশনের সাহায্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে তাহলে তো একটা কিছু দিতে হবে রিটার্ন না দিলে তো কম্পিউটার তো চলতেই থাকবে। হ্যাঁ, চলতে থাকবে। একটা ত্রুটিযুক্ত লুপের মধ্যে বলে দেব তখন মনে করেন যে হ্যাং হয়ে যাবে। এখন ইন্টিজারের ভেরিয়েবল নিলাম a এখন সেম প্রোগ্রামে ফ্লোট যদি দেশে a নামে একটা ভেরিয়েবল সেম ভেরিয়েবল কে নাও দেব না ভেরিয়েবল একটাই ভেরিয়েবল লিখতে গেলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারবেন তবে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে। ভেরিয়েবলের একদম প্রথম অক্ষরটা কোনো সংখ্যা দেওয়া যাবে না ভেরিয়েবলের মধ্যে সংখ্যা ব্যবহার করতে পারবেন প্রথম অক্ষরের পরে মাঝে শেষে কিন্তু প্রথম অক্ষরটা আপনি কোনো সংখ্যা দিতে পারবেন না। ভেরিয়েবলের নাম 32 অক্ষরের বেশি দিতে পারবেন না বা 64 অক্ষর বোধহয় বর্তমানে কম্পাইলারগুলো সাপোর্ট করে 32 অক্ষরে লিখতে পারতাম না বা 64 অক্ষর পর্যন্ত বোধহয় সাপোর্ট করে তো লাগে না। ঠিক আছে তাহলে যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম a5 হ্যাঁ বারবার ডিক্লেয়ার করে দিব সেটা হ্যাঁ মানে যাই করবো আমি ডিক্লেয়ার করে দিব এখন এই প্রোগ্রামটার আউটপুট কি আসবে কি লেখছে এটা প্রিন্ট প্রিন্ট কি আসবে এটা আউটপুটের আউটপুট আউটপুট আসবে হুম হ্যাঁ এখানে কিন্তু আমি মাঝখানে যে একটা ইন্টিজার a = 5 নিচে এটা কিন্তু অবশ্য থাক হুম মানে বুঝলেন এটা তো গাণিতিক কোনো বিষয় ইন্টিজারের কারণে আউটপুট লে আছে আউটপুট আছে কিন্তু এটা কিন্তু সে কম্পাইল করব এই লাইনটা থেকে ভুল করলে কিন্তু সে ভুল যাবে এই লাইনটা কিন্তু বাস্তবে কিন্তু কোনো কারণ নাই বাইরে কোনো কার্যক্রম বাইরে প্রোগ্রামটার মধ্যে ভূমিকা আছে এর কোনো ভূমিকা আছে এখানে না স্যার এখানে এর কোনো ভূমিকা নাই আউটপুট ছোটরা আচ্ছা এখন আমরা যদি এই 5 শব্দটারে যদি আউটপুটে আনতে চাই কি করব ইনক্লুড আউটপুটের জায়গায় এখানে লিখলে হইব নাম্বার দিও স্যার আমি তো 5 আম এর মান যত থাকে তত এখন আমি যদি এখানে লিখি আউটপুট 5 তাহলে কি হবে তাহলে স্যার আউটপুট 5টা প্রদর্শন করবে তাইলে এই কথাটাই আগের আগের মতো হইলো ভেরিয়েবল সেটা না দরকার ছিল তাহলে আমার 5টা আউটপুট আসছে এইটা না টেক্সট হিসেবে 5 লেখাটা আসছে আর কি এখন যদি এখানে a = যদি ধরেন 51 থাকে আউটপুট কি 51 আসবে না 5 আসবে এবার আমি যদি এখন এর মান 51 দিছি এখন এটার আউটপুট যদি 51 আসে আউটপুট 51 তাইলে বোধহয় এটার একটা কার্যকারিতা থাকে সেটা হিসেবে হ্যাঁ তাহলে এটা কিভাবে আনতে হবে
তো স্যার প্রিন্টএফ এর ভিতরে তার বুঝা দিতে হবে এর মানটা 51 বা 5 প্রদর্শন করতে হবে এরকম জাতীয় একটা কিছু একটা পাশে পার্সেন্ট দিয়ে দিতে মানে হবে। ওখানে যদি আপনি জানেন একটা Percent declare করছেন, আমরা যে integer a is equal to 51 আপনার প্রিন্ট এর মধ্যে তারও বুঝাই দিতে হবে যে আপনার সেটা ডিক্লেয়ার করে সেটা যেন আউটপুট দেখায়। ওকে তাইলে এখানে আউটপুট 5 না দিয়া আউটপুট আমার করতে হবে এখানে a এখন কোন ভেরিয়েবল আউটপুট করতে গেলে কিভাবে করতে হবে এটা ফাংশনটা print printer যাই লিখি আমরা এখানে জানি লিখতে হবে কমপ্লেক্সন দিয়ে বলো %d %d ইনভার্টেড কমার ভিতরে তারপরে কমা দিয়া স্ট্রাকচারটা বুঝছেন স্যার দি কেন এন্ড পার্সেন্ট জি কেন স্যার এটা একটা স্বাভাবিক প্রশ্ন আমরা এখানে % দিয়ে দিব ইনভার্টেড কমার ভিতরে তারপরে একটা কমা দিয়ে ভেরিয়েবলের নামটা লিখবো তখন এটা বুঝবে এই % হইছে এই ভেরিয়েবলের তথ্য না এখন % আমরা কেন দেব কোনো ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার ভেরিয়েবলকে প্রদর্শন করতে গেলে % দিয়ে দিব % মানে হচ্ছে ডেসিমেল ডেসিমেল থেকে আসছে ডি ঠিক আছে আর যদি ফ্লুট ভ্যালুকে যদি আমরা এখানে ডিসপ্লে করতে চাই তাহলে আমাদের লিখতে হবে %f এখন এটা যদি ফ্লুট হয় তাহলে পার্সেন্টে লিখতে হবে আর এটা যদি ডেসিমেল হয় তাহলে এটাকে লিখতে হবে %d মানে ইন্টিজার আর এটা হচ্ছে মানে এখানে ডেসিমেল লাগতেছে বাংলা সংখ্যা আমাদের কি আছে প্রথম আছে পার্সেন্টেজ আগে কিউ এটা প্রিন্টার তাহলে বস স্যার একটা প্রোগ্রাম কি একাধিক প্রিন্টএফ থাকতে পারবো? হ্যাঁ তাহলে বস এখানে বুঝতাছি যে হুম কম্প্লেক্সন ইজ ওয়ার মোস্ট জিনিস দিলে আমাদের কাছে জিনিসটা এটা করতে হবে না এই যে আমার দাইছে আমরা মিল ফাংশন দুইটা নিছে এই দুটো আমরা এটা প্রোগ্রাম শেষ ও ওইটা কি লিখতাম আরেকটা নতুন ফাইল নিতে একটা প্রোগ্রামে তো মেইন ফাংশন একটাই থাকবে এবারে যদি আউটপুটে কোন দেবে না এই বা বা মনে করেন না তাহলে এটার স্ট্রাকচারটা কি রকম আসবে প্রিন্ট f ইনভার্টেড কমার ভিতরে %d কমা ভেরিয়েবল ফাংশন হইতেছে রিটার্ন জিরোটা সবার শেষে রেখে দিতে হবে। হ্যাঁ এটা বস তার মানে আমরা দাঁত খেয়েছে কেন কি মোস্ট ভ্যালুয়েবল মানে এর যা ডিক্লেয়ার করব এরে মানে প্রিন্ট দেয়া নেলে গিয়া আমার এখানে এই পার্সেন্টেজে মানে একটা রুলস এর মধ্যে করে গেছে পার্সেন্টেজে আমি এটা করছি আরো দুই তিনটা করি তখন আপনি বুঝবেন একটা করে বুড়াটা বুঝবেন না একটা করে যদি বুড়াটা বুঝে লেতেন তাহলে সমস্যা হবে তার মানে মেইন ইন্টিজার নামে একটা মানে ইন্টিজার মেইন এটা নিতেই হইব এরপরে দিয়ে আমি আবার নতুন নতুন ইন্টিজার এটা মার্কেট করতাম কিন্তু হ্যাঁ। মেইন ইন্টিজার একটা রাখতেই হইব যে প্রত্যেকটা ইয়ার মধ্যে ফাইলের মধ্যে একটা ফাইলে একটাই মেইন ফাংশন থাকবে রাখতেই হইব থাকতেই হবে। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি ছিল আমরা তো হ্যাঁ। এটা ফার্স্ট ব্র্যাকেট করেই থাকবে যে ইন্টিজার মেইন এরপরে যে ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেট এটা এমনি থাকবে স্যার একটা ফাইলে কি একাধিক ফাংশন থাকবে না? হ্যাঁ থাকবে একাধিক ফাংশন থাকবে কিন্তু একাধিক মেইন ফাংশন থাকবে না একটাই নির্ভর। এখন ইন্টিজার a equal to 5 এই 5 কথাটারে আমরা ডিসপ্লে করব প্রিন্টার কিভাবে ডিসপ্লে করব আমরা পার্সেন্ট জি ইন্টিজার a equal to 5 ও প্রিন্টার দিয়ে কিভাবে লিখলে ইন্টিজার কে 5 কে সে আউটপুট কিভাবে দেখাবে পার্সেন্ট ডি দিয়ে লিখতে হবে স্যার ডেসিমাল লিখতে দেন এটা করালে ডাবল ইনভার্ট দিয়া আইএ
আই দাও আই স্যার আইলে সমস্যা নেই, এখন যারা আসে না সে বলেন যে আসতেছে না বা কেন আসতেছে না সেটা দেখি আইলে খাওয়া আপনারা ইয়ে তুমি সমস্যা আইলে খাওয়া কবে দেয় আইডি বাসার থেকে প্র্যাকটিস করতে হবে স্যার স্যার আমরা টাইপ করতেছি লেখালাম টাইপ করতে স্যার কি আছে একই স্যার আমার কথা বলবো তাহলে এটা পারতেছেন না? জি তাহলে আমরা নেক্সটে যাই। একটি সংখ্যা ইন্টিজার a equal to 12, আরেকটি সংখ্যা ইন্টিজার b equal to 17, আরেকটি সংখ্যা ইন্টিজার c। এখন দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে c এর মধ্যে রাখবো। কি করতে হবে? c is equal to a plus b then a plus b equal to c করব। আর এটা হবে স্যার a plus b equals c তাহলে স্যার এটা পার্সেন্ট d দিয়া স্যার কমা দিয়া a plus b equals c এরকম দিলে তো হওয়ার কথা a plus b is equal to c দেখতেছি না কেন একই তো কথা না, একই কথা না, এর জন্য যে বাম পাশের ভ্যালুটার সমান হবে ডান পাশের ভ্যালুটা, ডান পাশের ভ্যালুটার সমান ডান পাশের ভ্যালুটা। বাম পাশেটা না বাম পাশের ভ্যালুটা সমান হবে ডাইরেক্ট সমান বাম পাশেটা রাখবো মাহমুদ সমান সাইদুল, এটা আমরা সাধারণভাবে জানি মাহমুদ সমান সাইদুল আর সাইদুল সমান মাহমুদ, তাহলে এক কথাই। কিন্তু সি এর মধ্যে মাহমুদ সমান সাইদুল যদি আমরা লিখি তাহলে এটা বোঝা গেল মাহমুদের ভ্যালুটা সাইদুলের ভ্যালুর সমান, কিন্তু সাইদুলের ভ্যালুটা মাহমুদের ভ্যালুর সমান না। সাইদুলের ভ্যালুটা ধরা যাক আগে মাহমুদ ইকুয়াল টু 5, সাইদুল ইকুয়াল টু 3। এখন মাহমুদ ইকুয়াল টু সাইদুল বললে মাহমুদ ইকুয়াল টু কত হবে? 3, সাইদুল ইকুয়াল টু 5 মাহমুদ ইকুয়াল টু নট 5, সাইদুল ইকুয়াল টু নট 5। 5 কারণে দিত হ্যাঁ, কারণ আমরা এখন ভেরিয়েবলের মান পরিবর্তন করে দিয়েছি, কি করছি? সাইদুলের ভেরিয়েবলের গুরুত্ব দিয়ে মাহমুদের উপরে প্রয়োগ করছি। মাহমুদ মাহমুদের মানটাকে আমরা সাইদুলের উপরে করছি। মাহমুদের মানটাকে নতুন করে সেট করছি। বুঝাইতে পারছি? এখানে মনে করেন মাহমুদের মান 3 দেওয়া আছে, সাইদুলের মান মাহমুদের মান 5 দেওয়া আছে, সাইদুলের মান 3 দেওয়া আছে। এখন মাহমুদ ইকুয়াল টু সাইদুল দেওয়ার অর্থ হলো মাহমুদের মানটা সাইদুলের মানের সমান হবে। ঠিক হয়ে গেছে সাইদুলের মানটা মাহমুদের মানের সমান করতে বলা হয়, মানে মাহমুদের মানটা সাইদুলের মানের সমান করো যদি সমস্যা থাকে। আবার সাইদুল ইকুয়াল টু মাহমুদ আর যদি দুইটা মান মানে মাহমুদ আর সাইদুলের দুইটা মান সমান সমান আছে, এই সমান সমান মানটাকে কম্পেয়ার করার জন্য বলা হয়, তখন ডবল ইকুয়াল দিতে হবে, কম্পারেটর। তখন দুইটা কম্পেয়ার করবে, তুলনা করবে যে মাহমুদ সাইদুল সমান কিনা বা মাহমুদ সাইদুল সমান, মানে বুঝে গেছে মাহমুদ আর সাইদুল সমান। মাহমুদের ভ্যালু 5 আর সাইদুলের ভ্যালু 3। এখন যদি এই মাহমুদ ইকুয়াল টু সাইদুল তাহলে বোঝা গেল 5 আর 3 সমান। কিন্তু যখন দুইজনের মান সমান হইব তাহলে আমরা সমান সমান লিখলাম। একটা সমান সমান দেওয়ার অর্থ হইল আমি বাম পাশের ভ্যালুটা মান পরিবর্তন করতে যাচ্ছি। হ্যাঁ, যেমন এখানে আমরা ইন্টিজার a এর মান হচ্ছে 12, b এর মান হচ্ছে 17, ইন্টিজার c। এখন c এর মান আমরা a আর b এর যোগফল করব, তাহলে c এর মানটাকে আমরা সেট করব, c এর মানটাকে আমরা তৈরি করব বা c এর মানটাকে নতুন একটা মান সেট করতে যাচ্ছি, তাহলে c ইকুয়াল টু হবে c ইকুয়াল টু a plus b।
a plus b equal to c 9 তখন বড় দেখছো বেসরলি C is equal to a plus b এর মানকে আমরা c দিয়ে প্রতিস্থাপন করব না c এর মানটাকে a plus b দিয়ে প্রতিস্থাপন করব a plus b এর মানটাকে c এর মান হিসেবে আমরা নিব আমরা a এর মান 12 আছে b এর মান 17 আছে c এর জন্য একটা মান আমরা তৈরি করব a plus b এর যোগফলকে আমরা c হিসাবে রাখব কোথায় রাখব c তে রাখব c equal to a plus b হবে প্রোগ্রামটা কেমন হবে পার্সেন্ট দিয়ে ঠিক আছে স্যার তাহলে কি এই C is equal to A plus B সেক্ষেত্রে আমরা কি লিখব স্যার ওই যে স্যার বিষয়টা ঠিক আছে A দিয়ে আছে বিষয়টা কি এরকম a আর b দুটো হচ্ছে ভেরিয়েবল দুটো ভেরিয়েবল যখন যোগ করতেছে এটা কিন্তু সবসময় একটা কনস্ট্যান্ট দিয়ে দেখায় কনস্ট্যান্ট আর এখানে ভেরিয়েবল বলতে কোনো কথা আসছে না এক্সেল এর মধ্যে জানা না এক্সেল এ যাও এক্সেল এ কি করে একটা ঘরের ভিতরে যখন দুইটা সেলের যোগফল করেন তখন যেই সেলের ভিতরে যোগফলটা করেন ওই সেলে কার্সারটা নেন না আমি ওই সেলে কার্সারটা নিছি সি এর মধ্যে কার্সার নিয়ে এই আর বি এর সাম তৈরি করছি এটা তো বুঝছে স্যার কিন্তু ভিতরে কাজ ছাড়া মানে প্রতিস্থাপন করে বুঝেছিলেন না আর কোন ইয়ে তো করা এক্সাম্পল বলতে এটা তো ভেরিয়েবল এটার মান পরিবর্তন হতে পারে পড়াই গেছিলেন পরিবর্তন হতে পারে কিন্তু গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা না একটা মান তো পাওয়া যাবে ওই হিসাবে মনে করেন আপনি বলতে পারেন যে মান যেহেতু একটা ফিক্সড পাইছি এই মানটা কনস্ট্যান্ট বলতে পারেন কিন্তু না এই মানটা তো এমন না যে এটাই চিরস্থায়ী মান 1 ফুট ইকুয়াল টু সাপেক্ষে এটা সাপেক্ষে 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চি এটা আপনি কনস্ট্যান্ট বলতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় যেন 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চি আপনি যদি যে কোনো জায়গায় a b এর মান যদি 12 সেন্টিমিটার করার জন্য খুশি হবে 29 হবে সাপেক্ষে তো আমি কথাটা পৃথিবীর যে কোনো জায়গায় এর মান 12 আর বি এর মান 17 নিলে 29 হবে এটা ঠিক আছে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে এর মান 12 নিশ্চয়ই হবে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু পৃথিবীর সব জায়গাতে 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চি এটা বাধ্যবাধকতা আছে কিন্তু যদি এই সমান ভালো হয় বিশ্ব মান সত্য হয় তাহলে তো সি কনস্ট্যান্ট আমি এটা বুঝছি কিন্তু সি কোডটা আমরা ফিক্স করতেছি না কারণ সি ইকুয়াল a প্লাস b মানে 29 কিন্তু a আর b এর মান যদি আমরা পরিবর্তন করে দেই c এর মানটা c সি এর মান তো এ আর বি এর উপরে নির্ভর করবে সব সময় হ্যাঁ সব সময় এ আর বি এর উপরে নির্ভর করবে সি এর মান আপনি এটা এই কারণে c এর মানটা আমরা ফিক্স করতেছি না c এর ভিতরে যদি আছে কি পারে না এ আর বি দুইটার একটা যেহেতু আপনার ভেরিয়েবল এখানে আপনার কনস্ট্যান্ট হইতে পারে না ধরেন পাই এর মান কনস্ট্যান্ট 3.1416 এটা পাই এর মান কনস্ট্যান্ট কিন্তু বৃত্তের পরিধি এটা তো কনস্ট্যান্ট না বৃত্তের পরিধির মানটা এটা বৃত্তের রেডিয়াসের উপরে নির্ভর করে বৃত্তের আয়তক্ষেত্র এটা রেডিয়াসের উপরে নির্ভর করে রেডিয়াস লসছে তো ওইটা রয়ে গেছে তাহলে ওইটাও আপনার ভেরিয়েবল রেডিয়াস যে পরিমাণ লড়বো ওইটা তো এই পরিমাণ লড়বো কিন্তু এটা তো ফিক্স না তাহলে ভেরিয়েবলের উপরে তো এটা নির্ভর করতেছে সেটা বলতে স্যার ধরুন রেডিয়াস একটু লড়ছে স্যার এটা কিভাবে দিব নাকি না রেডিয়াস একটু লড়ছে তাহলে পরিধি কিন্তু এটার উপর ডিপেন্ড করে সমপরিমাণ লড়তেছে লড়ুক। বেশি হলো না কম তাহলে হলো এটা কি পাইয়ের মান কি উৎপন্ন করছে না না আমি সেটা বললাম এটা সাপেক্ষে না এটার সাপেক্ষে পাইয়ের মানটা করছে না পাইয়ের মান তো আপনার এর দূরে বৃত্তে লেগে যে দূরে সারা পৃথিবীর মহাকাশের মতো বৃত্তের জন্য এতটুকুই এটারে বলা হয় কনস্ট্যান্ট আর একটু চুলচারা কোনো একটার সাপেক্ষে যদি কোনো একটা জিনিস লড়ে চলে যায় তাহলে তো এটা আমি কনস্ট্যান্ট বলতে পারি না মানে a আর b এর মান যতক্ষণ 12 আর 17 ততক্ষণ পর্যন্ত c 29 কিন্তু মান চেঞ্জ করলে তো c এর মান 29 থাকতো না এই কারণে c এর মানটা ফিক্সড না a আর b এর যোগফলটা ফিক্সড ব্যাপারটা এই এখন মনে করেন আপনি ধরেন পাইয়ের মান আমরা বাইর করব পাইয়ের মান আমরা কনস্ট্যান্টও ধরতে পারি ভেরিয়েবলও ধরতে পারি এমন না যে পাইয়ের মান 3.14 এটা সব সময় ঠিক আছে আমরা সব সময় 14 দুই ভেরিয়েবল হিসাব করব এটা আলাদা না ভেরিয়েবল এটা কনস্ট্যান্ট ধরতে হবে মূল কথা নেই কনস্ট্যান্টও লিখতে পারবো ভেরিয়েবলে লিখতে পারবো কিন্তু কোনো ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরা যাবে না হ্যাঁ কোনো ভেরিয়েবলের কনস্ট্যান্ট ধরা যাবে না না কিন্তু কোনো কনস্ট্যান্টকে আমরা ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবো স্যার দেখছে ডিসেটটা আরেকবার শুধু হ্যাঁ এটা যদি আরেকবার মাহমুদ ইকুয়াল টু সাইদুল দিয়া বুঝাইছি মাহমুদের মানটা
সাইদুলের মানের সমান করার জন্য বলা হয়েছে। মানে মাহমুদের আগে মান কি আছে না আছে কি নাই, বা জিরো না খালি না নাল না ব্ল্যাঙ্ক না কিছু আছে, সেটা মনে করে আমি এটা জানি না। আমি এখন শুধু জানি এখানে বলা হয়েছে যে মাহমুদের মান আগে কি আছে না আছে জানি না, মাহমুদের মানটাকে সাইদুলের মানের সমান করে দাও। কম হইতে পারে, বেশি হইতে পারে। যাই হোক, আগে কি আছে না আছে ওটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এখন মাহমুদের মানটাকে আমি সাইদুলের মানের সমান করতেছি, সাইদুলের মানটাকে মাহমুদের মানের সমান করব। এখন আমরা বলতাছি যে a এর মান আছে 12, b এর মান আছে 17, ইন্টিজার c নামে আরেকটা আমরা ইন্টিজার ভেরিয়েবল নিছি। এখন বলতাছি c এর মধ্যে a আর b কে যোগ করে এটা রেজাল্টটা এখানে রাখো, এটা এখানে রাখবে। তাহলে এখন c এর মান হবে 29। এখন এই লাইন পর্যন্ত c এর মান কিন্তু কিছুই নেই না, c খালি একটা বাক্স, খালি একটা ডিব্বা। কিন্তু এর ভিতরে 12 নামের একটা সংখ্যা আছে, বি এর ভিতরে 17 নামের একটা সংখ্যা আছে, আর সি এর ভিতরে একটা ডিব্বা আছে। হ্যাঁ, কিন্তু এই ডিব্বাটা খালি। বা এর ভিতরে যদি আমরা লিখে দেই ইন্টিজার c = 5, তাহলে মনে করেন এটার ভিতরে 5 আছে। যদি আমি লিখি c = a + b, তাহলে c এর মান হয়ে যাবে 29। এখানে 5 দ্বারা গুণ করি। এই লাইনের ভিতরে c = 5, কিন্তু এই লাইনের ভিতরে c = 29, এখানে 5 এর গুণ আর বসে যাবে। বুঝতে পারছেন? c এর মানটা রাখা হয়েছে। হ্যাঁ, c এর মান আমি যদি এখানে রাখি তো রাখলাম, আর যদি না রাখি তাও কোনো এমন না যে কিছু, কারণ আমি c এর মান তো আমি একটু পরে দিতেইছি। c এর মান a + b দিয়ে প্রতিস্থাপন করে বিষয়টা হচ্ছে আমি যেটাকে প্রিন্ট করতে চাইতেছি সেটাই শো করব। হ্যাঁ, আমি 500 করলে 5 করব, c সমান a + b করলে a + b সমান। এখন আমি c এর মানটা নিছি, দুইটি সংখ্যা যোগ করার জন্য বলা হয়েছে। একটা সংখ্যা নিছি, দুইটা সংখ্যা নিছি, দুইটা সংখ্যা যোগ করছি। ওকে ভাই, একটি সংখ্যা নিছি, দুইটা সংখ্যা নিছি, দুইটা সংখ্যার যোগ করছি, তো যোগ ফোল্ডারে এখন আমার আউটপুট দিতে হবে। এখন এই যোগ ফোল্ডারে আউটপুট দিব কিভাবে বলে? প্রিন্টএফ ইনভার্টেড কমা %d %d কমা a এটা বানাইতেছে a c c এ তো বাদি। আমি এ না c এর মানটাকে প্রিন্ট করব। জি, c এর ভিতরে a + b আছে, আমরা আগেই হ্যাঁ, c এর অপশন ডিজাইনের মধ্যে বলে a + b আছে। এখন আমি এই প্রোগ্রামটা আমি এভাবে লিখতে পারি। কিভাবে? ইন্টিজার a = 12, ইন্টিজার b = 17, ইন্টিজার c = 9, c আবার c = a + b। এখানে কিন্তু ইন্টিজার লিখি নেই, খেয়াল করেন। কেন লিখি নেই? এই ইন্টিজারের ভ্যালু কিন্তু আমি আগেই ঘোষণা করে দিয়েছি, মানে এই c ইন্টিজারটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি। ইন্টিজারটা হচ্ছে ইয়া, এখানে শুধু লিখছি c = a + b। হ্যাঁ, আর এখানে প্রিন্ট করছি c। আমি ইচ্ছা করলে এখানে c নামে যদি কোনো কিছু না নেই, ধরেন এই লাইনটা লিখবো না, ইন্টিজার a = 12, ইন্টিজার b = 17, এই দুইটা লাইন না লিখেও আমি এটাকে প্রিন্ট করতে পারবো এইভাবে, প্রিন্ট % c %d c a + b। আমি c এর বুঝতে নাই। আমি সরাসরি a + b এর যোগ করে সব সরাসরি এখানে a + b এর যোগ করে বলছি, এটা ফল্ট হইছে। এই %d বলতে আমি এটা লিখেছি স্যার এইভাবে করলে তো c টা দেখা আর ওইখানে c = a + b না, এখানে c = a + b আসবে না, % দেখি একটা গুণ দুটো হইব। %d একটা। তাহলে c = a না, এখানে যদি আপনি a + b দেন, শুধু a + b দিবেন। এখন এটা সেভ দেন, কম্পাইল করেন, আউটপুট দেন। স্যার একটু দিবেন তো আই এলো স্যার এই বিষয়টা তো এ নিলাম, তো বি নিলাম, তো ইন্টিজার সি ও নিলাম, এটা ধরে বাদ। হ্যাঁ, দেন প্রিন্টএফ দিলে % c কে লিখে দিলে না, এটা যদি c যদি না হইলে এই লাইনটা এই লাইনে দেখে মনে করেন এটা তো তিনটা লাইন আছে। আপনি এই c = a + b দিয়ে দেখেন কি হয়। হয় ধরেন এটা আমার কথা না, এনে ভেতর তো আপনার এলোমেলো আচ্ছা, তাহলে আমরা লিখে দেই গার্বেজ বেরিয়ে গেল। এটা পারফেক্ট একটা, ঠিক আছে, মানে সুন্দর একটা ইয়া ইন্টিজার a b ইন্টিজার c এর সূত্র রাখলাম, প্রিন্টএফ দিলাম a + b %d আর প্রদর্শন করব c। তাহলে যখন আমি প্রদর্শন করতেছি এই প্রদর্শনে এই যে আছে a + b c 8। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে ভেরিয়েবল ঘোষণা, এখানে আরেকটা জিনিস আমরা দেখি, আমরা ভেরিয়েবল ঘোষণা করছি ইন্টিজার a, ইন্টিজার a
ইন্টিজার বি ইকুয়াল টু 17 তারপরে ইন্টিজার সি আমরা এই ভেরিয়েবলগুলোকে এইভাবে ঘোষণা করতে পারবো ইন্টিজার এ ইন্টিজার বি ইন্টিজার সি a ইকুয়াল টু 12 b ইকুয়াল টু 17 c ইকুয়াল টু কিছুই নেই এইভাবে করতে পারতাম আবার এটাকে এইভাবেও করা যাবে ইন্টিজার a b c a ইকুয়াল টু 12 b ইকুয়াল টু 17 আবার যদি b এর মান যদি 12 হয় a ইকুয়াল টু b ইকুয়াল টু 12 আচ্ছা শর্ট যত আপনি যেমনি লেখেন না নাই এটা এইভাবে বুঝবো এইভাবেও বুঝবো মানে ইন করা থাকলেই মানে ইন্টিজার করা থাকলেই ইন্টিজার তিনটা ইন্টিজার নিছেন ইন্টিজার a b c এরপরে সেমিকোলন দিয়া আপনি দাঁড়িয়ে দেন তার মানে a b c তিনটা ভেরিয়েবল ইন্টিজার আবার যদি মনে করেন b টারে যদি ফ্লুট হয় তাহলে আবার আপনাকে আরেকটা লাইন ইউজ করতে হবে ফ্লুট d বা ফ্লুট যদি দুইটা হয় d e এভাবেও লিখতে পারবেন বা ফ্লুট d সেমিকোলন দিয়ে আবার ফ্লুট e আরেকটা লাইনে ফ্লুট লিখতে পারবেন দেখি ইন্টিজার পরে মানে ইন্টিজারে পরে লেখেন আগে লেখেন মানে ইন্টিজারে লাইনে লিখতে পারবেন না আচ্ছা স্যার যদি এমন না হয় তাহলে পার্সেন্ট বি a প্লাস b হ্যাঁ ওইখানে a ও ইন্টিজার b ও ইন্টিজার এই জন্য একটা পার্সেন্ট দিয়ে নিছে হ্যাঁ এখন ওইখানে যদি আমি ভেরিয়েবল ঘোষণা করতাম a হইতাছে ইন্টিজার b হইতাছে ফ্লোট তাহলে এখানে a প্লাস b লেখা তো কি করতেন পার্সেন্ট b পার্সেন্ট f নিতেন না দিতে না না পার্সেন্টেজ দিতে কারণ এটা না জানতো আসলে ফ্লুটে ইন্টিজার আর ফ্লুটের যোগফল ধরে যা ফ্লুট হয়ে যাবে এটা একটা ইন্টিজার নিছি 120 রেজাল্ট হয়ে যাবে নিছি 2.20 এখন আমি যদি এর ইন্টিজার দেই শুধু তাহলে এটা রেজাল্ট গার্বেজ আসবে বা ভুল আসবে এরর আসবে বা সঠিক আসবে বা একটু বড় সংখ্যার ক্ষেত্রে এলোমেলো সংখ্যা ধরে এটা পার্সেন্ট এফ হয়ে যাবে এলোমেলো হয়ে যেতে পারে ফ্লুট লিখতে হবে ফ্লুট সি এখন এর মধ্যে আপনার এই যে পুরো রেজাল্ট কত সম্ভব ইয়া দিয়া দিয়ে আমি করেনি এই এক্সারসাইজ তো 2.20 গেল ফাইনালিজম কথা এটা ছিল না ভাই এখন আমরা যদি এখন দেখেন একটা জিনিস আমরা প্রিন্ট করছি না প্রিন্টের ভিতরে পার্সেন্ট দিয়ে দিছি এখন আরেকটা মজার জিনিস দেখেন আমরা যদি আউটপুটটা a equal to 5 বা a equal to 12 b equal to 17 আউটপুট দিস ইজ c আমরা আউটপুটটা চাচ্ছি এরকম a plus b equal to 29 এই কথাটা আসবে এখন তো আমাদের শুধু 29 আসছে এখন a plus b equal to 29 এই কথাটা আসবে তাহলে আমাদেরকে কোনটা লিখতে হবে প্রিন্টফ ইনভার্টেড কমার ভিতরে প্রথমে a plus b equal to পার্সেন্ট ডি ইকুয়াল টু 29 এর বদল হচ্ছে পার্সেন্ট ডি এই ইনভার্টেড কমা শেষ এটা আমাদের ডিসপ্লে হবে তারপরে কমা এই পার্সেন্ট ডি মানে কি সি সি অথবা a প্লাস b শেষ তার মানে বাস পার্সেন্ট দিয়ে রেফারেন্স আলে কোথায় ডিসপ্লে ডিসপ্লে প্রিন্টএফ এর কারণে ইনভার্টেড কমার ভিতরে যা লেখা আছে তাই ডিসপ্লে হবে শুধু পার্সেন্ট ডিটা ছাড়া আর পার্সেন্ট ডি ছাড়া যদি শুধু ডি লেখেন তাহলে ডি কথাটা ডিসপ্লে হবে আর যদি পার্সেন্ট ডি দেন তাহলে যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করিয়া থাকেন কমার পরে তাহলে ওই ভেরিয়েবলটা আসবে ঠিক আছে এখন আপনি যদি এরকম চান যে ধরেন a equal to 5 প্রিন্ট করব আমরা ফার্স্টে আমরা তিনবার প্রিন্ট করব তাহলে পার্সেন্ট ডি কমা এ ডাবল ইনভার্ট কমা a তাহলে তো কি হয় স্যার তিনবারই হওয়ার কথা নাও হতে পারে কত সিগন্যাল দেয় যদি এরকম হইলে হ্যাঁ হইলে না ইলেকট্রিসিটি পার্সেন্ট স্যার পার্সেন্ট এফটা যদি ইন্টিজার হয় ইন্টিজার হিসেবে কোনো সমস্যা নাই তো
আছে না? না FLT তে কেন আইছে শূন্য শূন্য? এবার প্রশ্ন করলাম কেন আসছে শূন্য? কেন শূন্য শূন্য হইলো? কইলাম তো যে আইবো না এটা। আমার কথা না। এর কারণ হইছে আপনি যখন পার্সেন্ট দিয়ে দিছেন, এই পার্সেন্ট দিয়ে হইছে এইটা। প্রথমটা এটা। এরপরের পার্সেন্ট দিটার জন্য আর কোনো ভেরিয়েবল পায় নাই, এরপরেরটার জন্য আর কোনো ভেরিয়েবল পায় নাই। তো স্যার কমা দিয়া এ দিয়ে দিলে এখন আমি কমা দিয়া a কমা a কমা a এরপর ব্রেকেট শেষ করে তাইলে আমরা তাহলে কমা তো সি তিনটার জন্য তিনটা কাজ কমা করবো। সি তাহলে আমরা তিনবারে প্রদর্শন করব ফলাফলটা হ্যাঁ। এই তো বিষয়টা এই তো করছে তো তো কি যে করতে আগে করে ডিএসসি দিলে এটাতে বুঝলাম না। হ্যাঁ এইখানে এটা তো বুঝলাম এটা তো কোনো আমরা বুঝিনি স্যার প্রিভিয়াস তিনটা যে পার্সেন্টেজ দিতে তা লাস্ট দিনটা দেখি বুঝলেন প্র্যাকটিসারের জন্য কত বুঝাই বুঝলো ডাটা দেখি বুঝলেন কি ক্লাস এটা বলেছি না ক্লাস এই একটা না ক্লাস 2 দেখে দেখি ওই এটা তিন নাম্বার পার্ট মানে এই দেখেন প্রিন্টএফের একটা স্টেটমেন্টের ভিতরেই আমরা একাধিক পার্সেন্টই ব্যবহার করতে পারবো আর যতগুলো পার্সেন্টই ব্যবহার করতে পারবো ওইটার রেফারেন্স থাকলে ভেরিয়েবলগুলো সিরিয়াল অনুযায়ী কভার করে দিতে হবে তাহলে একটা পার্সেন্টই থাকলে একটা কমা দিব কমার পরে একটা ভেরিয়েবল দুইটা থাকলে দুইটা দিব তিনটা থাকলে তিনটা দিব এটা সি কি করবে এটা আমরা তো সি এর মান বাইর করব সি এর মান প্লাস সি কে প্লাস তখন স্যার ইকুয়াল তখন ঠিক আছে এ প্লাস বি বাইর করব ও আমরা তো সি এর মান দিতেছেন মানে আমি টেবিল জানি মানে সি এর মান জে প্লাস বি ইয়া সেমিকোলন দেন সেমিকোলন আর সি এর মান জে প্লাস বি এর সমান এই জিনিসটা বুঝে দিই ক্লাস না জিনিসটা সহজ হয় কিন্তু একটু মানে মনোযোগের বিষয় একটু শুরু করে ত্রুটি হলে একটা কমাই দেখছে দিবেলে আর হয় না যখন আসে মনে লাগে যদি আমি থিওরি লেকচার দিতে আমাকে সারাদিন তাহলে বোরিং লাগলো না তোমরা ভালো লাগতেছে না মেজাজ খারাপ লাগতেছে বললে ভালো লাগবে কাজ করে কাউকে বলি ভালো লাগে আগে যাইব করতে আমার এক সপ্তাহ ধরে কাজ করছি একবারে দক্ষ শুরু কি করছে স্যার পার্সেন্টেজটা কি ডেসিমাল না এটা রান হয়ে গেল প্রোগ্রাম দেন লাল দিতেছে আর পার্সেন্টেজ হচ্ছে রুট আচ্ছা এখন আমি আরেকটা কথা বলি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইছে হ্যাঁ এখন আমি একটা প্রিন্টএফের আরেকটা ফাংশন দেখাবো প্রিন্টএফ এফআরই প্রিন্ট করে ফাংশন প্রিন্ট আমরা একটা আউটপুট আনবো 1 2 3 তিন লাইনে আলাদা আলাদা তিন লাইনে এই আউটপুটটা আসবে এই প্রোগ্রামটা আমরা কিভাবে লিখবো শুধু এই তিনটা কথাই 1 2 ও এটা ইজি প্রিন্টএফ 1 প্রিন্টএফ 2 প্রিন্টএফ 3 সেটাই তো লিখে দেখান মুখের ভিডিও তাড়াতাড়ি করে দেখি 1 2 3 যাই করে না স্যার আপনার তো কথা দিতেছে
হ্যাঁ শুধু কি বলছে 1 2 1, 2, 3 3 কত পার কিছু না এটা আউটপুট আনতে 1 2 3 এক লাইনে না তিন লাইনে দেখলাম মানে ওই যে বিআর দিয়ে যেটা করতাম আমরা বিহারের এর এইটা কাজ করতে হচ্ছে তো কি সবই হচ্ছে করতে হচ্ছে এটা পিছলে অবস্থা কি করতাম আর নাকি একটা কাম করা ক্লাসে যখন চালু এখন তিনটার পর তিনটার ঘটনাকে অনুধাবন করতে পারছেন কিনা অর্থাৎ প্রিন্টারের ভিতরে যদি কোথাও যদি পার্সেন্ট বি থাকে এটা তোমার একটা ভেরিয়েবল প্রদর্শন করে তো গ্রুপ কোথাও যদি ব্যাকস্ল্যাশ এন থাকে ওইখানে লাইনটাকে ব্রেক করে দেয় আর যদি নম্বরটা দরকার নেই তিন নাম্বার দিলে নিতেন তিন নাম্বার আমি নিচে নামাইতেছি যেটা লিখে দিয়ে লিখবো এই দেখছেন কিমনা আইছি 1 2 3 আবার 1 2 3 এখন আরেকটা ছিল না তুমি চালাইছি না এখন আরেকটা ছোট্ট একটা প্রবলেম জি হ্যাঁ আমার আউটপুট এটার আউটপুট আমি এইভাবে হাই স্টপ হাই স্ট্রং দুটো সম্ভব না ইনভার্ট কমা দিয়ে রাখছো তাহলে এটার ভিতরে সেকেন্ড সম্ভব করেন আইকিউ তো এটা তাহলে এই দেওয়া দেন ইউটিউব দেখানো হবে এটা ইউটিউব দেখানো হবে কি দিতাম বাইরে যা মাইকেল অর্ডার সম্ভব আগো তারে ভাইবো দিলি ধ্যান জায়গা এই ধ্যান আমার যতদূর মনে আছে এই এরিয়া দিতে এর কি যেন একটা দিতে হয় এই দেখ জোর করে দিছি এই হয় না না দিতে তো বলেটা দেবো ভাই জোর তার কইলা তো দিছি আমি তার এই না দেখো দি পাই জানি কথা আমার লাগে আমি লেখছি তো কিন্তু কাম হইতো না এটা না আপনি টাইপ করতেছেন না ওটা পাঠ লইতেছেন এই বলে তো ট্যাপ না এখন এখানে এইখানে আর এখানে ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হলো এই ইনভার্টেড কমাটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে আবার আর এই সেটা এখান থেকে শুরু টম্বা হয়ে এখানে শেষ হচ্ছে আর মাঝখানের থেকে টম নামক একটা শব্দ ফাউল একটা শব্দ যেটা আমার প্রোগ্রামে ত্রুটি ঘটাইতেছে না হয়ে দিছে এটা তো কোনো ভেরিয়েবল না কিছুই না সুতরাং এটা একটা ঝামেলা তৈরি করতেছে তাহলে এটা হচ্ছে না তাহলে এটাকে আউট আমরা এটাকে কিভাবে আনবো এটা তো আমার ইনভার্টেড কমাটা তো আমার নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট ক্যারেক্টার এটা হচ্ছে সি এর একটা সম্পত্তি আলাদা তাহলে এটা তো আমি প্রিন্ট করতে পারতেছি না হ্যাঁ কিভাবে করবো যেমন লাইন ব্রেকের জন্য আমরা এন ইউজ করছি তখন আমরা এটাকে প্রিন্ট করার জন্য আমরা এইভাবে ব্যবহার করব প্রিন্টএফ ইনভার্টেড কমার ভিতরে হাই কমা দিস ইজ যেহেতু ইনভার্টেড কমা দিয়েছিলেন টমের আগে পিছে এটার মধ্যে এই ইনভার্টেড কমাটার আগে একটা ব্যাকস্ল্যাশ করে দেন দেখেন এখন এটা আউটপুট এসে পড়লো তখন এটা আর ইনভার্টেড কমা দরকার না এটা প্রিন্টের জন্য ইনভার্টেড কমা দরকার বুঝাই বেসা তাহলে এটা কি পাশে না বুঝছে কথা তো যেমন তো আমি করে নাই সেভ করেন তাই না স্যার ব্যাক স্ল্যাশটা কি এটা পরে দেবো নাকি হ্যাঁ এই কমান্ড পরে দেবো ওই আন্দাজে ভাবে ব্যাকস্ল্যাশ হিসেবে দিছেন ওইভাবে
এই লাইনের ভিত্তি কোনো কারণে লাভ ঠিক আছে বারবার ওকে দেওয়া আছে মনে হয় টপ স্লার দিছে না তো পিডিসি আচ্ছা ধরেন ইনভার্টেড কমাটা বাদ দেন তো এই ধরেন টপের ইনভার্টেড কমাটা বাদ দেন স্যার কাজ করতেছো তো করে হ্যাঁ আমার তো করে না ডাবল ইনভার্টেড কম একসাথে করে তো স্ল্যাশ এন দিছে না সব এন না এন এটা স্ল্যাশ এন নাই তো সিস্টেম এই কেমনে ইলেকশন দেই একটা একই জিনিস আছে দেই তাহলে এই ইয়ার সমস্যা আমরা ফাংশন না ইলেকশন তিনটা ফ্ল্যাগতে আর কি শর্ট আরে এটা তো সেমিকোলন টু বোল্ড টু এগুলো তো মেজি ভাই করছে হ্যাঁ কি ভিডিও আমাদের চেঞ্জ করে দিবেন তো মেজি এই যে শুরু করে দিতে দিন নাকি মনে হয় দাদা তো কই আর দেখছ না বাতাসে অল্প আগে কাছে ইয়ার আইএসটি আবার ইয়ে দিস করে পুলিশ সব ঠিক আছে না দিন এটা গ্রুপ করে সেটা পুরোটা দেওয়া আছে এটা ভিতরে হ্যাঁ তো আমি তো বলি আর ইনভার্টেড কমা লাস্ট লেসন আর কি ऐसे আবার যদি আপনি কখনো একটা ব্যাকস্ল্যাশকে যদি ডিসপ্লে করতে হয় কি করবেন ব্যাকস্ল্যাশ দিয়ে আপনি ব্যাকস্ল্যাশ দিয়ে আপনি ইনভার্টেড কমা দিবেন এখন ব্যাকস্ল্যাশ ডিসপ্লে করতে হলে কি করতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ যেমন মনে করেন এই যে এই ট্যাগ দিয়ে ইলাকারি নেই আমরা HTML এর ভিতরে এটা লেগে আমরা কি করছিলাম হ্যাঁ টিটিভিটি জানতেন দাও লাগে এনএসবি কি দেন এখন ব্যাকস্ল্যাশ যদি দিতে হয় যেমন মনে করেন লেখেন দিস ইজ ব্যাকস্ল্যাশ এই কথাটারে আউটপুট এটা কিন্তু দিস ইজ ব্যাকস্ল্যাশ আর আইকনটা কুলি হলো কইলু যাইবো লেখলে আরে কি বলছে এটা জান তো লেখেন না চেষ্টা করেন না 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 এটা কি বলিছে ভুল বাইর করুন কোন দে কোনটার মধ্যে কি ভুল এটা হয়েছে দিলেই আবার একটা দিস ব্যাকস্ল্যাশ আসলে একটা নন্দা এটা নাকি আমরা দিয়েছেন এই এমনি করে সলমু তোর মনে হয় ভালো তাই ব্যাকস্ল্যাশের পরে যে কিছু নাই এর লাগাতে ভুল করতে ব্যাকস্ল্যাশের পরে এন দিলে না নিউ লাইন ব্যাকস্ল্যাশের পরে টি দিলে ট্যাব হইব কি দিলে ব্যাকস্ল্যাশটা আইবো ব্যাকস্ল্যাশটা দিলে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে এইটা প্রথম বলেন না কেন এটা কথা প্রিন্টেড স্লাইডে তো এটা দিতে বলা স্যার আইনা আইনা স্যার আপনি কইেন না স্যার মাথা নষ্ট হয়ে গেছে আপনি আসলে এটা আমি বুঝতে দিই কি দিস ইজ এই দি প্রোগ্রাম রান করে নেবে রে দেখো তো প্রোগ্রাম রান করতে না কেন এসে ওই গ্রুপ বুঝলি দেখছলা আওয়াজ আসছে আমি সিএনজি কে আমি লাইভে না বলা মেলা ছিল সকালে মেলা যেতে যাবো অনে হইব কইছে বলো বুঝে হইছে দুইটা দিলে দাঁড়িয়ে দিছিল আচ্ছা আর এটার পরে এটা নিচে আমি দিলে আমি কি একটা সিলেক্ট করছি আমি কি এরা দেখে এটা থাকা আমরা এমন করতে না এমন করলে ইলের পরে ইলের না সিরিয়াল এটা কোন আমরা ব্রেক দেন নাই তো কোন ব্রেক দিছে না না এই যে ইনভার্টেড কমাটা আছে না ইনভার্টেড কমাটা বস মাঝে মাঝে প্রোগ্রাম ডিবাগ করাই দিছি ভালো করতে এই প্রোগ্রামটা ভুলই কোনো মাত্রা কোন তাই
ইন্টিজার সংখ্যা লাগে 5 এর আর এই নিচের এটা কি আই বলি কি এটা আমরা এটা সফটওয়্যারে চালাইতে আমাদের সফটওয়্যারের প্রসেস করতে সময় লাগবে তারা আমি একটা এক্সপ্রেশন দেখে আমার দুইটা ইউজ করতে হবে 1000% এই যে আমি যেটা করলাম ইনভার্টেড কমান্ড নেই 18% একটা জায়গা এমনি ডি এর জায়গা এমনি এরপর আইতো না এরপর কথা হচ্ছে এটা এইটা নিতেন কিছু লাগবে না এটা ভিতরে সবই লাগলো এলে না না আমি তো এই লাইনের উপরেই গেলাম ওইলে হ্যাঁ ঠিক আছে 10% সাহায্য ডাবল কমান্ড লাগলো এটা না দিলে ওই এই যেটা স্যার ওই বলি ওগুলো দেয়া হইতো না ডাবল কমান্ড হইতো না ডাবল কমান্ড মানে ক্যাম মাদার এটা আউটপুট করেন কোনটা দিস ইজ এ ব্যাকস্ল্যাশ ব্র্যাকেট দিয়ে ফার্দার বার ব্যাকস্ল্যাশটা ব্র্যাকেট দিয়ে দিব আমি কইছি না করার লাগি দিলে ক্যালকুলেশন কোনো সব নাই এই মাদার ব্রেক আর এখানে খাতা কলম করতেছ এটাই এই দিকে আবু জাহেলে নবীদের চাচা আদম সন্তান এই এমনি লাল है বস ব্র্যাকেটটা দিলে উপরে লাল তার মানে বস কাজ করতো না এই করছে আইসি আইসি হাই ব্যাকস্ল্যাশ মি হাই কর্তনা কেমন আছে কাম শুরু করার আগে করেছো ইন্দ্রানে সমস্ত লোকের লোকে চলে চলে মানে কুলজার ভাই ভাই নাম্বার তো প্রথম দিনে সিঙ্গেল আছে কুলজার ভাই না চলে মানে কি আপনারা তিন লাগায় না ভাইরা ধরে লাগে আপনারা তিন লাগায় না আমরা সমাজের বোঝা কোনটা কাজ করতেছে এটা স্টেবল লাগে ব্রাউজার ঠিক আছে এই আছে লা লা ব্যাকস্ল্যাশ আছে इसलिए यार इट्स मी মিডিয়া সায়েন্স ভিডিও স্টুডেন্ট গুলো কি এইচটিএমএল সব জিনিসটা পাস করো না কি हां কোনটা মাঝখানে গ্যাপ হয়ে থাকে গেছে কোনটা গ্যাপ হয় এই যে ব্ল্যাক শেষের ইয়াটা আমরা জুনে মানে কি ক্লাসে দাগটা আছে না আমার স্যার ক্লাস করতে হবে। ওইটা তো আর আসে নাই যে এমনি তো এমনি দেখতে হবে তোরটা ও না তোর ও সি ও ডাবল করতেছি ইয়ার ভালো দিয়ে দেখতে দিত না বলো না ক্লাস শেষ করে দিয়েছে প্রোগ্রামিং মানে ওই টেকনিক চাতুরি আর কিছুই না যে যখন পাঠ পারে তারপর প্রোগ্রামিং না খালি সায়েন্স মানে চাতুরি সায়েন্স মানে পাঠপারি এই দেখেন আমরা ইসমাইল একসাথে দুইটা দিছি কাজ করে দিছি এই দেন ভাই সায়েন্স মানে জিনিস গেলে মাথা কাটা বুঝছেন না এই না এই না ইসমাইল কা ইসমাইল ইসমাইল সেটা এটা আমি কোডিং করে নিব কেমন লাগে Alexi, hi, this is backslash. There are these able to see me. Alright, then computer shop. ল্যাপটপে আলাদা কত লোকে এসপিএস এ আলাদা একটু লেখা পড়বে এটা কি চালু করানোর দরকার নাই ভাই কপি করি এই আউটপুটটা আসবে